নির্বাচনের মৌসুম চলছে ভোট নিয়ে আলাপ। এই জায়গাটায় বসে আসলে নির্ধারিত শো এর বাইরেও হুটহাট করেই মানে কি বলে যে লাইভে আসার একটা মানে প্রেক্ষাপট রয়েছে। অনেক বিষয়ে কথা বলবার জন্য হুটহাট করে পরিকল্পনা করি। আজকেও আমাদের তেমনই একটা লাইভ একেবারেই আ আচমকা আয়োজন করা। আজকে সঞ্চালনার দায়িত্বে রয়েছি আমি। আমার সঙ্গে রয়েছেন ২ জন সাইফুল বাতিন টিটু এবং রুমি গোমেজ। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। এবং আমাদের সঙ্গে হয়তো এরপরে যুক্ত হবেন শেখ ফরিদ, আ তারপর আরো অনেক বিখ্যাত লোকজন আরকি। আমি সবার নাম এই মুহূর্তে না বলি। তো আর আমাদের লাইভটা সাধারণত আসলে সেই প্রশ্ন উত্তর পর্বের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটা একটা আড্ডার মুডে একটা আলোচনা করি আমরা। তো সেই আড্ডাটাই হবে আসলে। সঞ্চালনা এখানে বিশেষ কিছু না। আ ভোটের বাজারে কোন দিকে যাবে লাল বদরেরা, এই শিরোনামটা রেখেছি আজকের লাইভের। আম আ রুমি আপনাকে দিয়েই আমি শুরু করব। আ যেহেতু টিটু হচ্ছে একটা ফোন কলে রয়েছে ব্যস্ত। তো সেটা হচ্ছে লাল বদররা মানে লাল বদর বলতে যেই সংখ্যাটাকে আমরা বোঝাই তার মধ্যে একটা অংশ নিশ্চয়ই তাদের অনুতাপবোধ, তাদের ভুল বোঝার জায়গা থেকে ফিরে এসেছে এবং তাদের আচরণ, তাদের চিন্তা, তাদের কর্মকাণ্ড মানে এখানেও অনেকগুলো ক্যাটেগরি আছে। যারা ফিরে এসেছে তাদের মধ্যেও ক্যাটেগরি আছে, যারা ফিরে আসেনি তাদের মধ্যেও ক্যাটেগরি আছে। মানে লাল বদর কথাটা একটা বাক্যে সবাইকে আসলে বোঝানো সম্ভব না। অনেকগুলা ক্রাইটেরিয়া আছে। লাল বদরদের অনেকগুলা শ্রেণী আছে। ফিরে আসাদের অনেক শ্রেণী আছে। তো আপনার কাছে একটু জানতে চাই এই যে জামায়াতপন্থী মৌলবাদী গোষ্ঠীর হাতে বাংলাদেশ তুলে দেওয়ার যেই ভোট চলছে, এই জায়গাটায় দাঁড়িয়ে প্রগতিশীল লাল বদররা, নারীবাদী লাল বদররা, হুম? যারা হচ্ছে মৌলবাদ বিরোধী লাল বদর। তো এই লাল বদররা আজকে দাঁড়িয়ে মানে খাম্বার দিকে যাবে নাকি দাঁড়িপাল্লার দিকে জান্নাতের দিকে যাবে? মানে আসলে তাদের গন্তব্যটা কোন দিকে হতে পারে আপনার মনে হয়? আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা ফুটেজ দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। আম হুম, রবি চৌধুরী এবং আরেকজন শিল্পী দেখেছেন? ওই হুম, ও মানে আমার মনে হয় আ কার হাসব্যান্ড ওইটা? আ বিপাশার ছোট বোনের হাসব্যান্ড মনে হয় ওইটা। এরা হুম, ২ জন এসে একেবারে প্রকাশ্যে প্রেসের সামনে তারা দেশ বাঁচানোর জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং আ সা এই সংবিধান রক্ষার জন্য তারা একদম স্টেটমেন্ট দিয়েছে যে ধানের শীষে ভোট দিন। যদি দেশ হুম, বাঁচাতে চান তাহলে ধানের শীষে ভোট দিন। এবং বিপাশার নাতাশা হায়াতের হাসব্যান্ড, আমার ওর নাম মনে নেই, উনি বলেছেন যে আমি কোনো দল করি না, দলমত নির্বিশেষে আমি সংস্কৃতি মনা, সংস্কৃতি বাঁচিয়ে হুম, রাখতে আমাদের আসলে ধানের শীষকে আনা উচিত এবং আনতে হবে। এবং রবি চৌধুরী তখন প্রশ্ন পেয়েছিল যে আপনি তো ইসের কি জানি বলে ওই যে রিটার্ন টিকিট হাতে লইয়া, এটা জানি কোন মিনিস্টার ছিল, ওই যে ওনার নাম কি, আমি তো ভুলে গেছি ওনার নাম। মমতাজ। মমতাজ উনি যে এমপি ছিল, ওনার ইনভাইটেশনে, পেমেন্ট ইনভাইটেশনে রবি চৌধুরী গিয়ে আওয়ামী লীগের জন্য গান গেয়েছে এবং করেছে, কে জানি হুম, বলে ওইটাকে ক্যাম্পেইনিং করেছে। তখন হুম, রবি চৌধুরী এটা এটা প্রশ্ন করার পরে স্কিপ করে গেছে, যেমন অনেক লাল বদররাই স্কিপ করে গেছে, অনেক সাংস্কৃতিক মানারা স্কিপ করে গেছে। এখনকার সময়ে সেটা হচ্ছে যে আমাকে পে করা হয়েছে, আমাকে যেখানেই পে করা হবে, তার মানে ওখানের আমি এর পেছনের বক্তব্যটা যদি দিতে চাই যে তার মানে হচ্ছে পে করলে জামায়াতও যদি মোটা অঙ্কের পে করে তাহলে তারা জামায়াতেরও ক্যাম্পেনিং করবে কিনা। করবে করবে। যেহেতু আওয়ামী লীগের ক্যাম্পেইনিং করেছে তারা, মমতাজ ভাড়া করে নিয়ে গেছে এবং রবি চৌধুরী আওয়ামী লীগের জন্য ক্যাম্পেইনিং করেছে, যখন এই কথাটা বলেছে ওখানেই তো ধরা খেয়ে যায় আসলে। আর তারপরেও আরেকটা বিষয় দেখলাম যে টাকা বিএনপি দেয় নাই, সেটাই তারা করছে, কি জানি বলে ক্লেম করছে এবং বলছে যে আসলে দেশকে বাঁচানোর জন্য, দেশকে বাঁচানোর জন্য আমরা তো ফুটেজ দেখছি, এই যে কেসকি বান্দির পোলা আমরা যাকে নাম হুম, দিয়েছি, কেসকি বান্দির পোলা, এটার একটা দেখেছি তো আমরা, ফুটেজ দেখেছি, সবাই দেখেছি যে ১,০০০ টাকার নোট দিচ্ছে একজন পান বিক্রেতাকে এবং তাকে জিজ্ঞাসা করছে যে
এই ইহকালের জগৎ কি লঙ্গার নাকি পরকালের কবরের পরে আপনার জগৎটা? আমরা যদি স্পিরিচুয়ালি বিলিভ করি তাহলে আমাদের ভেসেলটা, আমাদের বডিটা আসলে সোলটা ডিপারচার হয়ে যায়, বডিটা থেকে যায়। এমন ভয় দিচ্ছে যারা আসলে একটু নিম্ন মধ্যবিত্ত অথবা গরিব মানুষকে, যে যারা এই স্পিরিচুয়ালিটিটা বোঝে না, তাদের বলা হচ্ছে যে কবরে যাইয়া আপনি বেশি সময় থাকবেন, ওইটার জন্য, ওই ইবাদতের জন্য ভোট দিতে হবে, ওই জায়গাটা মানে কবরটা তাকে সাজাতে হবে। আমরা এই জগতে যেমন ফ্ল্যাট দেখতে পাচ্ছি দিয়ে হাদির মৃত্যুরই কি জানি বলে ক্লেমটা, হাদির বিচারের ক্লেমটা ওর বোনের মুখে থেকে কেড়ে নেওয়া হয়েছে টাকা দিয়ে ইহকালে, রাইট? ফ্ল্যাট পেয়েছে, 2 কোটি টাকা পেয়েছে, একজনে তো ইও পেয়েছে, কি জানি বলে ডিপ্লোম্যাটিক কি চাকরি পেয়েছে, তাদের মুখ বন্ধ, তারা কিন্তু এখন আর হাদির বিচার চায় না। কিন্তু এই কেসকে বান্দির পোলা, সে কিন্তু এই কাজটা করছে, সে হচ্ছে কবরে গিয়ে কবর সাজাতে হবে এটার জন্য টাকা দিচ্ছে। আর একবার চিন্তা করেন তো, কবর সাজানো এত অল্প যে কবর সাজানো মাত্র 1000 টাকা দিলেই কবর সাজায় নিতে পারবেন আপনি। এইরকম অবস্থা আমাদের লালবদররা। আমার কাছে মনে হয় যে ওই যে এখন তো ইসেও বলছে ইনক্লুডিং ভোট হবে না, মানে ছাড়া ভোট হবে না। 2 জন উপদেষ্টা মহল থেকে 2 জনে বলেছে ইনক্লুডিং ভোট ছাড়া এটা গণতান্ত্রিক ভোট না। একজন বদরুদ্দিন চৌধুরী না বদরুদ্দিন এরকম, আমি নাম, আমার নামে ডিসলেক্সিয়া আছে ভাই, আমি বলতে পারবো না। উপদেষ্টা মহল থেকেও 2 জনে বক্তব্য দিয়েছেন যে এই ভোট আওয়ামী লীগ ছাড়া আসলে মানে কোন দিকে হাঁটছি আমরা। এই গত সপ্তাহে রই রই হই হই পড়ে গেছে, জামায়াত আসতেছে, যে জামায়াত মিরপুর আসন থেকে 15 আসন থেকে সে এই আমাদের সাদা শকুন দাঁড়াচ্ছে। আমরা জানি যে সাদা শকুন দাঁড়িয়ে সেখান থেকে ভোট নিচ্ছে। আপনারা কি এটাও দেখেছেন যে সাদা শকুনের বাড়ি থেকে বাঁশ, 3 ছোট মিনি ট্রাক বাঁশ, ছোট ছোট বাঁশ এবং কিছু হাতিয়ার, এগুলো গত 4-3 দিন আগে পুলিশ এসে নিয়ে গেছে অভিযান করে? এটা দেখেছেন? এটাও মানে একবার চিন্তা করেন যখন এই সমস্ত। এবং আবার আরেকটা দেখলাম যে ইউএস এর ডিপ্লোম্যাট, ওই পেজে গেলে যদি আপনারা পড়েন, আমি সব সময় দেখেছি একজন, আমি ওই ইন্ডিয়ান রিপোর্টারটা, উনি কূটনৈতিক রিপোর্টার, উনি প্রেস ক্লাবেরই ছিল মহাসচিব, মানে চেয়ারম্যান ছিল উনি। এই তো 2 মাস হলো করেছে, রিটায়ার করেছে। উনি সবসময় বলেছে যে ইউএস এর এম্বাসিতে লেখা আছে যে এই ভোটের দিনে জঙ্গি হামলা হতে পারে। জঙ্গি হামলা একদম কোটেড লেখা, কোটেড আনকোটেড, যে জঙ্গি হামলা হতে পারে। তাই ডিপ্লোম্যাট কেউ যাতে ইনক্লুড না থাকে, কেউ যাতে ওই দিন না বের হয়। তাহলে এই ভোট আসলে 12 তারিখের এই লালবদররা কোন দিকে নিয়ে যাচ্ছে? যারা সাপোর্ট পেয়েছে ডলারকে ডলার, মানে মিলিয়ন ডলার, তারা এখন কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি যে বুঝি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সবাই চাচ্ছে যে জামায়াত এখন বুঝতেছে জামায়াত না এসে ধানের শীষ আসুক। এটা আমার মন্তব্য। আমার কাছে মনে হয় লালবদররা এখন ধানের শীষের দিকেই ধাবিত হচ্ছে। ধানের শীষে দিয়ে যাবে। টিটু, আপনার কি মনে হয়, এই যে মনে করেন মানে যে আমরা শুরুতে বলছিলাম যে লালবদর বলেও আসলে এককভাবে আপনি একটা শব্দ দিয়ে সব শ্রেণীকে আসলে বোঝাতে পারবেন না। লালবদর এদের মধ্যে অনেকগুলো ক্লাস রয়েছে, অনেক ধাপ রয়েছে অনেকগুলো, বা যারা লাল ছিল কিন্তু ফিরে এসেছে তাদের মধ্যেও কেউ আদর্শিক জায়গা থেকে তার ভাবনার জায়গা থেকে ফিরে এসেছে। যেরকম এখানে একদম আমি হয়তো কেউ কমেন্ট করবার আগে আমি নিজেই উল্লেখ করি, সেটা হচ্ছে জুলাইতে সমর্থন দিয়েছিল আমাদের টিটু, এবং টিটুর ফিরে আসাটা আমার কাছে মানে সবার প্রথম যারা ফিরে এসেছে তাদের মধ্যে আমার দেখা টিটু একজন। এবং টিটুর ফিরে আসার যে স্টেটমেন্টটা ছিল সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। সেখানে ই নিয়ে বি নিয়ে কোনোভাবেই বলার চেষ্টা হয়নি যে ওটা দেখে এটা করেছি, ওটা দেখে আবেগপ্রবণ হয়েছি, আমার তো দোষ ছিল না, আমি তো জানতাম না। একেবারেই কোনো 9-6 এর মধ্যে টিটু যায়নি। টিটুর প্রথম বক্তব্যটাই ছিল জুলাই
আন্দোলনে সমর্থন দিয়ে আমি আমার দেশের স্বাধীনতার সঙ্গে বেইমানি করেছি। মানে আপনি শব্দটা ভাবেন যে আমি আমার দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার সঙ্গে মুক্তিযুদ্ধের সঙ্গে বেইমানি করেছি, আমি সমর্থন দিয়ে। কেন দিচ্ছি এটা আমার ব্যাপার, কিন্তু আমি বেইমানি করছি। এটার জন্য প্রায়শ্চিত্ত আমি মরার আগ পর্যন্ত যেভাবে করতে পারি আমি আমার প্রায়শ্চিত্ত করব। এই যে তেনা না পেঁচাইয়া নিজের অবস্থান জানান দেয়া, এটা তো একটা আদর্শিক জায়গা থেকে তার ঘুরে দাঁড়ানো, তার বোধের জায়গা থেকে। আবার কেউ কেউ তো নিজের আখের বাঁচাবার জন্য ঘুরে দাঁড়াচ্ছে। তো টিটু, এই যে ধরেন সম্মিলিতভাবে লাল বদরদের মধ্যে যারা এখনো ফিরে আসেনি, যারা ধরেন এখন পর্যন্ত জুলাইকে ধারণ করে, তারা বরণ করে, হ্যাঁ, কিংবা আবু সাইদকে স্মরণ করে, এই গোষ্ঠীটা এবার নির্বাচনে আসলে কোন পক্ষে যাবে? তারা একদিকে নিজেকে প্রগতিশীল বলে দাবি করে, তারা নিজেকে মৌলবাদ বিরোধী বলে দাবি করে, তারা নিজেকে নারীবাদী বলে দাবি করে, তারা নিজেকে মানে অনেক এই ধরনের একটা তকমা নিজেরা লাগাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো তারা কি আসলে দাঁড়িপাল্লার দিকে যাবে নাকি ধানের শীষে যাবে? কারণ আওয়ামী লীগ তাদের জন্য তারাই নিষিদ্ধ করে রেখেছে, তারা আওয়ামী লীগের সংস্পর্শে যাবে না। তো তারা যাবেটা কোথায় বলেন তো? তারা তো বিকল্প, শেখ হাসিনার বিকল্প তাদের অনেক ছিল। আজকে তো দেখলাম খাম্বা এবং হচ্ছে দাঁড়িপাল্লা দুইটাই তাদের বিকল্প আসলে পরিকল্পিতভাবে ছিল, কারণ এর বাইরে আমরা কাউকে দেখিনি দাঁড়াতে এই দুইটার বাইরে। তো এরা আসলে কোন দিকে যাবে আপনার কি মনে হয়? ধন্যবাদ সাদত রাসেল, ধন্যবাদ রুমি গোমেজ। প্রথম কথা হচ্ছে গিয়ে কিছু জিনিস একটু আমাদেরকে আমার ব্যাপারে একটা জিনিস বুঝতে হবে, সেটি হচ্ছে আমি 2020 সালে আমি বাংলাদেশ ছাড়ি। মানে বাংলাদেশ এই আর কয়েকদিন পর হয়তো আমার বাংলাদেশ ছাড়ার বয়স 6 বছর হবে। আমি এত দূর থেকে বাংলাদেশকে বোঝা এবং যখন বাংলাদেশে এই ঘটনাটি ঘটে, এই সন্ত্রাসী আক্রমণ হয় স্বাধীন সার্বভৌম আমার বাংলাদেশ। মনে হয় আপনার এখানে আসলে এই সময় এসে আপনার আত্মপক্ষ সমর্থনের কিছু নেই। আপনার না, এটা প্রশ্ন আমি আত্মপক্ষ আপনার সমর্থন করছি না। আমার আত্মপক্ষ সমর্থনের কিছু নাইও। যেটা বিষয় সেটি হচ্ছে আমার একটি গ্যাপের একটা ব্যাপার আছে। আর দ্বিতীয় বিষয় যেটা, আমি আত্মপক্ষ সমর্থন তো নাই। মানে আমি কোনো কিছুর আমি জীবনে যা করেছি প্রত্যেকটার জবাব দেওয়ার হিম্মত আমার আছে বলেই আমি জবাব দিচ্ছি। তো এখানে আসলে অনেকগুলো ভাগ আছে। যেমন ধরেন কথার কথা, অনেক মন্ত্রী মিনিস্টারের ছেলে-মেয়েও অনেক কিছু করেছে। এবার ধরেন আপনি যদি ধরে নেন যে আমার আপন ভাই যদি গুলিতে মারা যায়, যেতে পারত ওই সময়। কার গুলিতে মারা গেছে সেটা তো আসলে আমার দ্বারা এই মুহূর্তে আইডেন্টিফাই করা সম্ভব না। সো যার ফলে ওই সময়ের ব্যাপার। আর 5 আগস্টে যেদিন রাতে বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দেওয়া বা বঙ্গবন্ধুর বাড়িতে আক্রমণের কিন্তু শুরু আগস্টের 5 তারিখ থেকেই। এই আন্দোলনের কেন্দ্রে যদি আমার বাপও থাকতো, তাহলে আমি তার চোখের দিকে তাকাইয়া একদম আসল কাজটা করে দিতে পারতাম। যেহেতু এটা লাইভ, আমি শব্দটি বলবো না। আমার মা ভাই থাকলেও আমি তাদের ভবলীলা ক্ষান্ত করে দিতে পারতাম। কারণ আমি যেটা দেখেছি সেটি হচ্ছে গিয়ে এটি আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতি আঘাত। এখানে কোনো ইনিয়ে বিনিয়ে চোদার একদমই ন্যূনতম কোনো টাইম নেই। আমি যে জায়গা থেকে বাংলাদেশটাকে দেখি, সেই জায়গায় আসলে এই সবের আর একদম ন্যূনতম কোনো টাইম নেই। সেটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই 5 আগস্টের পরে ধরেন বা তারপরে যখন বঙ্গবন্ধুর বাড়ির উপরে আক্রমণ হয়, এরপরেও যারা এই জিনিসটাকে, এই দিকগুলোকে, আমি নাম নিতে চাই না কারোর, আমার ফেসবুকে অসংখ্য বন্ধু-বান্ধব রয়েছে। তারা যারা কোনো না কোনোভাবে এই এনসিপি বলেন বা অমুক বলেন তমুক, যেমন ধরেন আমার যে ব্যাপারটা ছিল ওই সময়ও কিন্তু আমি এই ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কিন্তু আমি একদম প্রচ্ছন্নভাবে রাজাকার বলে গেছি। কিন্তু আমি একটা বিষয় আপনাকে বুঝতে হবে, আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। এই যে ধরেন 18 তারিখ হিউম্যান রাইটস সামিট হবে, পৃথিবীর সবচেয়ে বড় হিউম্যান রাইটস সামিট, সেখানে আমি ইনভাইটেড গেস্ট একজন। তো ফলে আমার নিজের অবস্থানের একটা ব্যাপার আছে। আমি যে কোনো হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমি ফাঁসির বিরুদ্ধে একটা মানুষ। আমি হত্যাকাণ্ড আমি নিতে পারি না, যে কোনো ভাবেই হোক, যে এটা আমাকে খুব পেইন দেয় এবং আপনি নিজেও খুব ভালো করে জানেন আমি কি নিয়ে কাজ করি। সো আমি যদি এই ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার যদি ধরেন কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটে, আমি কিন্তু আবার আমার আগের অবস্থানে যে কোনো হত্যাকাণ্ডের বিপক্ষে আমি দাঁড়াই এবং দাঁড়াবো। তো ধরেন যখন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন দিয়েছে, ভাঙছে, সেটাও আপনি কোনো না কোনো ভাবে ধরে নিলেন যে ওকে ঠিক আছে, সে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, সে আওয়ামী লীগের তার পরবর্তী প্রজন্ম এখন যারা দেশ চালাচ্ছে, মানে আওয়ামী লীগ চালাচ্ছে, তারা বঙ্গবন্ধুর
পরিবার বা তার এই কারণেও আপনি ধরেন বঙ্গবন্ধুর বাড়িটা ভাঙা পোড়ানো এটাকে কোনো না কোনোভাবে আপনি ধরেন জাস্টিফাই করলেন, কিন্তু আপনি 7 বীরশ্রেষ্ঠের স্কাল্পচার ভাঙলেন, আপনি ভাষা সৈনিকদের নাক ভেঙে দিলেন, আপনি কি বলে একটু আমি জানি আপনি একটা কথা এখন বলছেন, কিন্তু আপনি নিজে ঘটালেন, তার মানে হচ্ছে যে আপনি পুরো দেশটাকে বঙ্গবন্ধুর বাড়ি না। হ্যাঁ, না বঙ্গবন্ধুর বাড়ি না, 32 বঙ্গবন্ধুর বাড়ি না, আওয়ামী লীগেরও কিছু না, বাংলাদেশের বাড়ি, বাংলাদেশের বাড়ি, 7 কোটি মানুষের দুর্ভোগ ছিল। আমাদের আতুর ঘর, ওইটা বাংলাদেশ জন্ম নিছে ওই বাড়িটা থেকে, ওই বাড়িটা থেকে। এইটার উপরে যখন আঘাত আসলো তখন আমি ধরে নিলাম যে আসলে বাংলাদেশ পাকিস্তানিদের হাতে গেছে, এবং যদি কোনো কারণেও আমি আত্মিকভাবে মানসিকভাবে যদি আমি এই জুলাই আন্দোলনের পক্ষে থাকি, সেখান থেকে আমার সরে যাওয়া অবশ্যই উচিত। শুধু সরে যাওয়াই উচিত না, এটার বিপক্ষে কথা বলা উচিত, এবং আমার ভুল যেটা আমি করেছি এই স্ট্যাটাসটা দেওয়ার আগে কিন্তু প্রথমে আমি আমার আপন যে ছোট ভাই আর কি, আমার মানে এলাকার ছোট ভাই না, আমার মানে বায়োলজিক্যাল ছোট ভাই, ওকে আমি বলেছি, ওকে ফোন করেছি, ফোন করার সাথে সাথে ও বলছে যে দাদা ভুল, কিন্তু আপনি মারাত্মক একটা ভুল যা করার করে ফেলছেন। সো আমার এটা আমি আপনাকে একদম পরিষ্কার করে বলতে চাই যে আপনার আওয়ামী লীগ করার তো দরকার নেই ভাই, আওয়ামী লীগ তো করার দরকার নেই, কিন্তু এই ঘটনাগুলো ঘটার পরে 7 বীরশ্রেষ্ঠের স্কাল্পচার ভাঙার পরে বৌদ্ধনাথ তলার যে ওই অস্থায়ী সরকার যেখানে হয়েছিল সেখানকার যে রেপ্লিকা, এগুলো যখন ভাঙা হয়েছে, যখন আপনার সোহরাওয়ার্দী উদ্যানের যে স্বাধীনতার যে যতগুলো নিদর্শন ছিল সেগুলো ভাঙার পরে তো আসলে আপনার আর এইটা বোঝার কোনো, ধরেন আমার যদি আমি আরো পরিষ্কার করি, যদি আমার আপন নিজের সন্তানও যদি ওইখানে পুলিশের গুলিতে, হাসিনা নিজে এসে গুলি করেও যদি আমার আপন সন্তানকেও হত্যা করতো, তারপরেও আমি এই জুলাইয়ের বিপক্ষে যাইতাম, কারণ এটা একটা মেটিকুলাস ডিজাইনের ফল। আর কিছু তো এই আপনি আপনার যে ফাইনাল চূড়ান্ত যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আসলে এরা কারা, এখন যারা আসলে ভোটের মাঠে কোন দিকে যাবে, কোন দিকে যাবে, কোন দিকে যাবে, তারা দাবি করেছিল জুলাইতে। আমি যদি আপনাকে পরিষ্কার করে বলি তাহলে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই ব্যাপারটি মূলত যদি আমার একটা স্ট্যাটাস খেয়াল থাকে বা আমি একটি ভিডিও বানিয়েছিলাম, আপনার মনে হয় মনে আছে, সেটি হচ্ছে গিয়ে বিএনপি তারাই করে যারা চক্ষু লজ্জার কারণে জামাত করতে পারে না। আমার মনে হয় যে আপনাদের মনে থাকার কথা, একদম মনে আছে। বিএনপি যেমন কিছুদিন আগেও আমার বিএনপির এক নেতার সাথে কথা হলো, সে বলছে যে আসলে জামাত আর বিএনপি তো একই জিনিস। বিএনপির অনেক মানে খুব টপ লেভেলের একজন নেতা। এখন এর বিএনপি ভার্সেস আমি কি আওয়ামী লীগ করবো কি করবো না সেটি আমার পার্সোনাল ব্যাপার, বা ধরেন আমার তো আসলে আওয়ামী লীগ করারও এবিলিটিও নাই এখন আসলে, কারণ আমি দেশেও যাইতে পারবো না, ভোটও দিতে পারবো না, বা দেশে যাব না, ভোট দেব না। ভোট দেওয়াটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আপনার পূর্ব পুরুষদের, আপনার পূর্ব মানুষদের, আপনার হয়তো নানিকে, হয়তো দাদিকে, অথবা আপনার আত্মীয় স্বজনকে, বা আপনার আত্মীয় স্বজন নয়, এই বাংলার নারীদেরকে, তাদেরকে যেই রকম কনসেন্ট্রেশন ক্যাম্পে যেই অত্যাচার করা হয়েছে, এটি সাদত রাসেল আপনি কতখানি কোত্থেকে জেনেছেন আমি জানি না, এই কনসেন্ট্রেশন ক্যাম্পে, সিলেটের এক কনসেন্ট্রেশন ক্যাম্পে সুইডেনের এক ডাক্তার গিয়েছিলেন তাদেরকে রেস্কিউ করতে। তাদের ওই ডাক্তারের যেদিন কথা শুনলাম, ওর পরে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, এবং আমি ভিডিওটি বানানোর সময় আমি আমার আবেগ ধরতে পারি না, ধরে রাখতাম, পুরোটার সময় আমি কান্নাকাটি করেছি। এইটা যারা করেছে, আমার অগোচরেও যদি তাদের প্রতি সমর্থন যায়, আমি মনে করি আমি তাদেরই একজন, আমি ওই রাজাকারদেরই একজন, আমি পাকিস্তানের পক্ষেরই একজন। এর ভার্সেস যদি আমাকে ধরেন আওয়ামী লীগ দুনিয়ার খারাপ দল, তারপরেও যদি আমার আওয়ামী লীগের সমর্থন দিতে হয় আমি সেটা দেব। আমার এই জায়গায় কোনো চুদুর বুদুর চোদানোর ন্যূনতম কোনো টাইম নাই, একদম স্ট্রেট কাট। আমি 4টা জিনিসের জন্য লড়ি শাহাদত রাসেল, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ এবং 72-এর সংবিধান। এই 4টা জিনিসের পক্ষে আমি কথা বললে, সেটা যদি আওয়ামী লীগের পক্ষে যায় যাবে, সেটা যদি বিএনপির বিপক্ষে যায় যাবে, সেটা জাতীয় পার্টির বিপক্ষে যায় যাবে, তাতে আমার কিচ্ছু করার নাই, কারণ আমার পরিচয়, আমার আত্মপরিচয় এই 4টা জিনিসের উপর ভিত্তি করে। কি? মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাঙালি জাতীয়তাবাদ, 72-এর সংবিধান। এর বাইরে আমাকে বালের মায়ের আমার কোনো অস্তিত্বই নেই পৃথিবীতে। এটাই হচ্ছে ফাইনাল, ফুল স্টপ, শেষ। এরপরে আপনি আমাকে লালবাদর বলেন, নীলবাদর বলেন, যা খুশি আপনি বলেন, এটা নিয়ে আমি কারোর
প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারোর প্রতি আমার কোনো বেদনা নাই। শুধু একটা জিনিস, দেশকে জামাতের হাত থেকে বাঁচান, এই জায়গায় ফুল স্টপ, শেষ। এর জন্য যা করতে হয় সেটা করব, ব্যাস। টিটু, আমি আপনার এই কথা প্রসঙ্গে আমার একটা ছোট অভিজ্ঞতা বলি। সেটা হচ্ছে জুলাইয়ের শেষ দিকে, একেবারে সম্ভবত 27 বা 28 তারিখের দিকে আমার একটা ফেসবুক পোস্ট ছিল। যেহেতু 2018 থেকে আমি এই কোটা নামের যে ষড়যন্ত্রমূলক আন্দোলন, এটাকে আমি এটা প্রতিহতের পক্ষে এবং এটার বিরুদ্ধে আমার অবস্থান ছিল সেই 18 থেকেই। কারণ এই আন্দোলনটার চেহারা দেখে আমি বুঝেছিলাম এটার পেছনে কারা। আমি তখন একটা পোস্ট দিয়েছিলাম, আপনি যে কথা বলেন আপনার বাবা মা, ধরেন আপনার পরিবারের কেউ যদি এটা করতো, আপনি তার বিরুদ্ধে দাঁড়াতেন। আমি সেই সময় একটা পোস্ট দিয়েছিলাম জুলাইয়ের 27 বা 28 তারিখের দিকে, যে এমন যদি হয় যে কেন আমি এই আন্দোলনকে সমর্থন করছি না, এই প্রশ্নের জবাবে আমি ওই পোস্টটা দিয়েছিলাম, একটা কমেন্টসের রিপ্লাই হিসেবে পোস্টটা দিয়েছিলাম যে যদি এমন হয় যে আজকে ধরুন কোনো কারণে আমাকে খুন করা হলো, কেউ আমাকে খুন করে ফেলছে এবং আমি জানি যে আমার খুনের যে বিচারের দাবিটা উঠবে, সেই দাবি জানানোর কারণে যদি কোনোভাবে জামায়াত লাভবান হওয়ার সুযোগ থাকে, আমি আজকে এখানে স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি, আমার মৃত্যুর কোনো বিচার আমি চাই না। আমাকে হত্যা করা হলে সেই হত্যারও বিচার আমি চাইবো না, যদি সেই বিচার চাওয়ার মধ্য দিয়ে জামাত কোনোভাবে লাভবান হয় এক বিন্দু পরিমাণ। আমার অবস্থান একেবারে ক্লিন। আপনি কোটা বলবেন, আমি আপনার সঙ্গে আছি। স্টুডেন্ট মারা গেছে, ধরেন কে মারছে এটা আমি পরে আসলাম, সরকারের বিরুদ্ধে নামতে হবে, আমি নামতে রাজি আছি ভাই। কিন্তু সরকারের বিরুদ্ধে আমি নামতে গিয়ে জামাতকে কোনো বেনিফিট দেব না ভাই। এই জন্য আমার 30 লাখ লোক মরে নাই জামাতকে বেনিফিটেড করার জন্য। আপনি যখন আমাকে 2700 লাশ দেখাচ্ছিলেন, আমি তখন বারবার বলছি 2700 লাশের বিরুদ্ধে আমার 30 লক্ষ লাশের হিসাব রয়ে গেছে। তোর 700 কাউন্ট করার সুযোগ আমার নাই। আমার ইতিহাস 30 লক্ষের, 30 লাখকে তুই ঢাইকা দিবি 700-800 দিয়ে। এটা ছিল ওই সময় আমার অবস্থান। তো ধরেন এটা তো আসলে আমরা যারা বলার এই জায়গাটায় আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সেটা আওয়ামী লীগের পক্ষে গেল না বিপক্ষে গেল, বিষয়টা একেবারে সেইভাবে ডিল করি না, আমরা আমাদের আদর্শিক জায়গা থেকে ডিল করি ইস্যুগুলোকে। রুমি, এখন বাংলাদেশের আগামী রাজনীতি, ধরেন যে নির্বাচন যেটা হইতেছে, এটা ইউনূস এবং সেনাবাহিনী এই দুইটা অংশের একমাত্র সেফ এক্সিট পথ হচ্ছে জামায়াতকে ক্ষমতায়িত করা। বিএনপিও শতভাগ তাদের ফেভারে কাজ করবে না। তাদের প্রত্যেকটা অপকর্মকে বিএনপি ধরেন অনুমোদন করবে না, কারণ বিএনপিকে লড়াই করতে হয়েছে আজীবন আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দলের সঙ্গে। এইসব পরণ্যভোজী ইউনূস টাইপের মানে উড়ে এসে জুড়ে বসা হায়না, কিংবা ধরেন জামাতের মতো যারা বিএনপির ভিক্ষাই সারা জীবন চলতো, এদের দয়ায় কোনোদিন বিএনপিকে চলতে হয় নাই। সো বিএনপির এই জায়গাটা খুব স্পষ্ট যে মানে এদেরকে বিএনপি কাউন্ট করবে না। জামায়াত গত এত বছর পরে, এই স্বাধীনতার পর থেকে এই প্রথম মানে ক্ষমতার কাছাকাছি আসছে। সেটা পাইছে জুলাইয়ের কাঁধে ভর দিয়া, ইউনূসের কাঁধে ভর দিয়া, এই সুযোগটুকু পাইছে। অর্থাৎ জামাত তার জীবনের সর্বোচ্চটুকু দিয়া দিবে ইউনূসকে, এই কৃতজ্ঞতা। কিন্তু বিএনপির কিন্তু এই কৃতজ্ঞতার দরকার নাই, কারণ বিএনপি রাজনীতিতে এদের ছাড়াও আসার অনেকবার ইতিহাস আছে বিএনপি, যে তারা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছে এইসব মানে কি বলে ষড়যন্ত্রের বাইরে দিয়ে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় ইউনূস এবং জামায়াতের মানে ইউনূস এবং সেনাবাহিনীর যে পরিকল্পনা জামায়াতকে ক্ষমতায়িত করা, এটা কি এই নির্বাচনের মাধ্যমে তারা, যেহেতু মানে নির্বাচন একদিন পরেই, আপনার কি মনে হয় জামায়াত কি ক্ষমতায় আসতেছে? আমি অনেক আগেই এখানেই বলেছিলাম আনসেন্সরে, আমি বলেছিলাম যে যেহেতু ডাকসু টাকসু চাকসু মাকসু সব জায়গায় ইঞ্জিনিয়ারিং করে জামাত এসে গেছে, দ্যাট মিনস ওইটা অনেক বড়। অনেকেই এই কথা বলেছে ওইটা অনেক ছোট গন্ডি, ছোট জায়গা, ওইটা মাত্র 25,000 10,000 ভোট, ও এগুলো কোনো ব্যাপার না, এগুলো ঠিক হয়ে, এগুলো জাস্ট জামাত যে সোচ্চার হচ্ছে এটার একটা লক্ষণ। অনেকে এই কথাটা বলেছেন, কিন্তু আমি তখন বলেছি যে দিস ইজ এ সাইন অফ জামাত ইজ কামিং। এটা আমার কাছে তখন থেকেই মনে হয়েছে। এবং একটা কথা বলি, আসলে এই যে লালবদর দের যে বুঝতে পারেনি যে এটা জামাত
করেছে, কি জানি বলে, এই ইনভেন্টটা যে আমাদের অকুপাইটা করেছে, এই যে আন্দোলন, এটা হচ্ছে জামাত শিবির এবং জামাতের যে মানে সংগঠনটাই করেছে। এটা লালবদররা বুঝতে পারেনি, কারণ লালবদররা মানে অনেক স্তরেরই তো লালবদর আপনি বললেন। আমার কিছু আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই এটাকে করেছে, কি জানি বলে, ভোট দিয়েছে, মানে উল্লাস করেছে যে এটা হওয়া উচিত ছিল, দেশে সংস্কার দরকার। বাট একদম আমি আপনার মতো এই কথা বলেছি, ট্রাস্ট মি, আমি কিন্তু কোনো আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, আমি মানে জামায়াত ইসলাম যে এক্সিস্ট করে এটা আমি জানতামই না, যেহেতু আমি দেশের বাইরে 20 years। সো আমি তখন বলেছি যে আমি যখন দেখেছি ফুটেজ গুলো, যে ওখানে যে হিজাব পরা লোক, মানে মেয়েরা তো আছেই, কিন্তু নিকাব পরা অনেক, মানে নিকাব পরা অনেক ছিল, মানে প্যারেন্টসরা ছিল, কিন্তু প্যারেন্টসের এরপরে আমি অনেক ফুটেজ দেখেছি যে এই বোরখার নিচে অনেক গান দেখেছি যে তারা এরপরে গিয়ে উল্লাস করেছে। আমি এই কথা আমার কাজিনের সাথে, ক্যানাডিয়ান কাজিন, মানে ও লালবদরদের মতো কথা বলেছে যে এটা হওয়া দরকার ছিল, অনেক বেশি এক্সট্রিম হয়ে গেছে, অনেক গুম খুন হচ্ছে, এগুলো অনেক আসতেছে। এটা ইউনুস তো অনেক ব্রিলিয়ান্ট এবং একটা সুনাম আছে বাংলাদেশে। আমার একটা অনেক পছন্দের একটা বন্ধু বলেছিল ইউনুস কিন্তু খুব ব্রিলিয়ান্ট, ইউনুসের সাথে মানে লাগতে যাওয়া হাসিনার উচিত হয়নি, হাসিনা আবার উচিত হয়নি। ইউনুস এই কামড়টা, মানে এই মরণ কামড়টা মেরেছে। এবং মানে বুদ্ধিমান মানুষের সাথে, মানে যারা বুদ্ধিজীবী বুদ্ধিমান মানুষের সাথে লাগতে যেতে নেই, এইভাবে পলিটিক্যাল এরকম করে বলেছে। তখন আমি বলেছি এটা যে পাতানো না, এটা যে শেখ হাসিনাকে পাঠানোর জন্য মানে আন্দোলন ছিল না, এটা কি করে তুই বললি, কি করে বললি? তাহলে এই ফুটেজ গুলো আসলো কেন? এগুলো কি ভুলে গেছিস? মানে 1 মাসের মধ্যেই তো ফুটেজ গুলো সব চলে এসছে। আমি মনে মনে আমি বলেছি যে এটা অবশ্যই অবশ্যই শেখ হাসিনার পতনের জন্য আন্দোলনটা হয়েছে। আমার ইভেন বান্ধবী সে নেমে গেছে, বান্ধবীর ছেলে নেমে গেছে বলে বান্ধবী নেমে গেছে, আমার অনেক কাছের বান্ধবী। জানেন, সত্যি কথা, আমি কথা বলতে গেলেই তার সাথে কথা বলি, কিরে তুই লালবদর এখন কেমন আছিস, সেজে গুজে নামিস না, নিকাব পরে নাম, হিজাব পরে নাম, খুব তো মানে সিনেমাটিক কি করিস, কি জানি বলে, লাইফ লিড করেছিস, ক্যারেক্টার করেছিস অনেক, এখন কেমন লাগে? না, তা আগে তো বুঝি নাই, তখন তো বুঝি নাই এইরকম হবে। আর বিএনপি আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বড় তফাৎটা হচ্ছে সেটা হচ্ছে বিএনপি একটু সোভার প্রকৃতির। যেমন বদরুদ্দোজা চৌধুরীকে আমার মনে আছে এখনো, অনেক ছোট, আমি তখন ক্লাস 6-এ পড়ি না 7-এ পড়ি, একটা তখন বিএনপি এসেছিল, ক্ষমতায় ছিল, এবং তারপরে নাজমুল হুদা ছিল, একটু মহিষের মতো এরকম নাজমুল হুদা ছিল না, ওনার নাম নাজমুল হুদা না, বিএনপির অনেক ভালো ছিল, কি জানি বলে, মানে মন্ত্রী ছিল, মানে এরকম যোগাযোগ মন্ত্রী ছিল। হ্যাঁ, নাজমুল হুদা তো পরে পদত্যাগও করেছিল, কিন্তু কি জানি বদরুদ্দোজা চৌধুরী আমার মনে আছে যে একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম, এই গানটা সে গিয়েছিল টিভিতে, ওই মন্ত্রীদের নিয়ে যখন একটা অনুষ্ঠান হয়েছিল। আমি ক্লাস 3-এ পড়ি না 4-এ পড়ি জানি, আমার মনে আছে। বিএনপির যেতে হয় না, বিএনপির জামায়াতের মতো এই ছক কাটতে হয় না, এই বিএনপি তো বোকা মনে গেছে যখন ফখরুদ্দিন বলেছে যে আমরাও আন্দোলনে ছিলাম, আন্দোলনের পুরো সক্রিয় মানে ছিলাম আমরা, এবং আমরাও সহযোগিতা করেছি। তারপরে কিন্তু বিএনপি হটে এসেছে, এই যখনই দেখেছে জঙ্গিপানা শুরু হয়েছে, হটে এসেছে, বা ক্রেডিটটা নিতে গিয়েছিল, তারপরে হটে এসেছে। এবং বিএনপিকে আনলে তারেক রহমান, আমার মনে হয় যে লিয়াজু আসলে চেয়েছে, ওরা সেই লিয়াজুটা হবে না, এটা খুব ভালো করে জানে। এই কারণে যতটুকু মানে ভোটের দিকটাই যাচ্ছে যতটুকু জামায়াতকে আনা যায়। আর ওয়াকার, আমি ওনাকে নিয়ে কোনোদিনই কথা বলিনি, আজকে প্রথম নাম নিলাম আমি ওয়াকারের নামটা। সেটা হচ্ছে আমার ওনার একটা
তখনই আমার কাছে মনে হয়েছে উনি অ্যাকচুয়ালি মানে জামায়াতের ছত্রছায়ায় আছেন। সেটা হচ্ছে যে উনি যখন শেখ হাসিনা তো জননেত্রী শেখ হাসিনা তো 5 তারিখ চলে গেল, তাই না? তাকে তো 5 তারিখ পাঠানো হয়েছিল দেশ থেকে, এবং সে 4 তারিখ খালেদা জিয়া, আমাদের মরহুম খালেদা জিয়া, উনি তো বেঁচে ছিল, ওনার ও যে সাজেস্ট করে, ওনার নাম কি, আমি বাংলা অনেক ওয়ার্ড ভুলে গেছি, যে 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 করতো, উনি আগে মেজর ছিল, মেজর জেনারেল ছিল উনি, শেখ হাসিনা খালেদা জিয়ার ডান হাত ছিল, সাজেস্ট করতো ওনাকে ডেকে নিয়ে 4 তারিখে ওনাকে ডেকে নিয়ে দল গঠন করতে বলল। যখন এটা ফার্স্ট ফ্ল্যাশ আউট হয়েছে তখনই বুঝেছি যে এই কুটা অ্যাকচুয়ালি তার দ্বারা সে সহযোগিতা করেছে, আদারওয়াইজ এটা বাংলাদেশে হতো না। সো তারা এটা সম্ভব করার চেষ্টা করবে। এখন জনগণ, আমি জানি না জনগণের ভোটের কোনো মতামতের কোনো মূল্য আছে কিনা এই পাতানো ইলেকশনে, আমি জানি। আমি এটা নিয়ে আবার ফিরবো রুমি গোমেজ। শেখ ফরিদ ভাই, আপনার কাছ থেকে একটু একটা ব্যাপার আমি সিমিলার একটা প্রশ্নে যেতে চাই। সেই জুলাইয়ের পর থেকে মানে কি বলে জামায়াতের নায়েবে আমির বলা থেকে শুরু করে সেনাবাহিনীর অবস্থান তো আমরা সেই দেখলাম। তো এখন যেটা হয়েছে, আমার হিসেব যেটা বলে সেটা হচ্ছে ইউনুস গ্যাং এবং হচ্ছে সমন্বয়ক নামের টোকাইয়ের বাচ্চাগুলো, মানে যাদেরকে আমি সামান নায়ক বলি, হ্যাঁ, এই সামান নায়করা মনে করেন তাদের একমাত্র সেফ এক্সিট, তাদেরকে একেবারে স্বর্গীয় মানে আনন্দের মধ্য দিয়ে, বিনোদনের মধ্য দিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেবে, এটা একমাত্র সম্ভব। ইভেন ওয়াকার সহকারে জুলাই ষড়যন্ত্রে যারাই যুক্ত ছিল, এই কথাগুলো হয়তো আমি অন্য লাইভে বলতে পারি না বা আমি বলি না অনেক টেকনিক্যাল কারণে, কিন্তু এখন বলছি যে ধরনের যে ওয়াকার সহকারে, ওয়াকার দেখবেন অনেক কিছুতেই তার ক্যান্টনমেন্ট বুলডোজার দিয়ে গুড়াই দিতে চাইলেও সে সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলে না, কারণ যদি থলের বিড়াল বের হয়ে যায়, ওদের দিকে যদি আঙ্গুল তুলে ওরা যদি বইলা দেয় জুলাইতে কিন্তু তুই এটা করছিলি আমাদের সাথে মিল্লা, তাহলে তো ইজ্জত শেষ, কারণ ওরা এগুলো তো পোলা পাই মুখে লাগানো নাই। এবং অনেকবার আমরা দেখছি এরকম কথাবার্তা বলে ফেলতে ওদেরকে। তো এখন এই যে ইউনুস এবং সেনাবাহিনী বলার আগে আমি আপনাকে মনে করিয়ে দিই একটা কথা, এই সমন্বয়কদের সেনাবাহিনী কেন টাচ করে না? সমন্বয়কদের যখন ধরে নিয়ে গিয়েছিল নাহিদের ওই যে পাছা পিটায় লাল করে দিছে, এই ছবিটা মনে আছে? এই যে ওদের যে নিয়ে গিয়েছিল, কিন্তু পুলিশ নিয়ে যায়নি, কিন্তু নিয়ে গিয়েছিল হচ্ছে বিডিআর না কারা জানি, ওরা নিয়ে গিয়ে সেনানিবাসে রেখেছে, ওইখানে ওরা মার খেয়েছে। তারপরে এসে মারটার খেয়ে মানে ওখানেই পিটাই পুটাই আর কি মনে হয় মালটাল খাওয়াইয়া একটু আইস টাইস দিয়া কিছু ধানাই পাড়াই দিছে, দিয়ে নাটক করে তারপরে এসে পুলিশের কাছে দিয়ে গেছে। পরে পুলিশ সেনাবাহিনী এটা বরাবরই করে, সেনাবাহিনী প্রথমে তুলে নিলে তারপরে হচ্ছে গিয়ে ওদের হাতে তুলে দেয়। কিন্তু ব্যাপার হচ্ছে ফরিদ ভাই, বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, আচ্ছা ফরিদ ভাই, ধরেন এই যে ওয়াকার এবং সমন্বয়ক বলি বা টোকাই বাহিনী, ওদের একমাত্র তো আসলে সেভ এক্সিট ওয়ে হচ্ছে গিয়ে জামায়াতকে ক্ষমতায় দিতে পারা, কারণ বিএনপি কখনোই ওদের ভরসায় রাজনীতি করা দল না। অতএব এই জায়গাটাতে আপনার কি মনে হয় 12 তারিখে ওই যে ভোটের নামে যেটা হচ্ছে আর কি, আপনি একটা জিনিস বলতে দেখেছেন, একটা তথ্য দিয়ে দিই, সেটা হচ্ছে হ্যাঁ ভোট না ভোটের ব্যালটে কিন্তু কোনো সিরিয়াল নাম্বার নেই, মানে কত কোটি ব্যালট ছাপানো হয়েছে এটার কোথাও কোনো আপনি পাবেন না। সংসদ নির্বাচনে প্রত্যেকটা ব্যালটের একটা নাম্বার থাকে, যেটা দিয়ে কাউন্ট করা যায় কতগুলো ব্যালট পেপার ছাপানো হয়েছে, তারপরে গিয়ে এটা দিয়ে হিসাব হয় কত % ভোট হয়েছে। কিন্তু হ্যাঁ ভোট না ভোটের ব্যালটে কোনো রকম কোনো নাম্বারিং নেই। তার মানে হচ্ছে আপনিও যদি আগামীকালকে ওই সিস্টেমে 1 লক্ষ ছাপায়া সিল মেরে ছেড়া দেন, সেটাও কাউন্টেবল, কারণ যেহেতু কোনো নাম্বারিং নেই। তো এই প্রক্রিয়া আপনার কি মনে হয় ইউনুস জামাত গ্যাং কি 12 তারিখে জামাতকে ক্ষমতায় বসাচ্ছে সেনাবাহিনী এবং ইউনুস, মানে তারা সফল হবে না, কি মনে হচ্ছে? আপনি যেটা ধন্যবাদ আপনাকে, সেই সাথে সাইফুল বাতেন, টিটো, রুমি গোমেজকে আমার শুভেচ্ছা, এবং দর্শকদেরও অনেক অনেক শুভেচ্ছা এত রাতে, আমাদের বাংলাদেশ সময় এত রাতে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আসলে আপনি যেটা বললেন, এরা চেষ্টা করবে, ওয়াকার বলেন, ফোয়াকার বলেন, ইউনুস বলেন, ঘেনুস মেনুস যাই বলেন, যদি ইউনুস বলেন, আদম ব্যাপার ইউনুস বলেন, অবশ্যই তারা চেষ্টা করবে, কারণ তাদের সেফ এক্সিট, আপনার ভাষাতে যেটা বলেন এটাই সত্য, যে
জামাতি যদি একমাত্র ক্ষমতায় আসতে পারে তাহলে তারা শতভাগ নিশ্চিত হতে পারে যে তারা সেফ এক্সিট পাবে। বিএনপির উপরে তারা ভরসা রাখতে পারছে না বলেই তো এত কিছু করতেছে, তার জন্যই তো 17 মাস দেরি করালো। যদিও বিএনপি মাথা নিচু করতে করতে নত হতে হতে একেবারে কখনো আমার ভাবির পোলা আক্তারের পায়ে কুর্নিশ করে, কখনো নাহিদের পিছনে গিয়ে দাঁড়ায় মির্জা ফখরুল সাহেব, কখনো সালাউদ্দিন সাহেব এদের কুর্নিশ করে, ইউনুসের সামনে গিয়ে কুর্নিশ করে, এমনকি চরমনায়ের পীর সারাদিন এদের চেষ্টা চাতাবাজ বলার পরেও তারা টু শব্দটি করেনি। হুম। মাথা নিচু হতে তো একেবারে প্রণামের চাইতেও বেশি কিছু করে ফেলেছে। আবার যদি অন্য ভাষায় বলি যে বানরকে প্রথমে কোলে নিয়েছে, তারপর কাঁধে নিয়েছে, এখন নিজেরাই মাথায় নিয়ে ওরা মাথায় উঠে গেছে। তো বিএনপি ঘেরা কোলে পড়েছে। তো বিএনপি চিন্তা করেছে 12 তারিখটা শুধু যাক, এই বিএনপি কত বড় তেন্দরা, কত বড় হনুমান, এদের কিন্তু বুঝিয়ে দেবে ভাই ক্ষমতার ব্যাপারে কেউ কারো ছাড় দেয় না। আপনি শাহাদাত রাসেল, আমার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, রুমি গোমেজের সাথে আমাদের ভালো সম্পর্ক। কালকে আমরাই 3 জন ইলেকশন করি না, কুত্তা বিলাই হরিণ মার্কে নিয়ে। দেখেন আমাদের মধ্যে কি বিরোধ বেঁধে যায়। আমাদের নয় না হলো, আমাদের ভাতিজা ভাগিনা খালা মামুরা কিভাবে মারামারি শুরু করে আপনি দেখতে পারবেন। তো ক্ষমতার ব্যাপারে ভাই কেউ কাউকে ছাড় দেয় না। মোটামুটি ওই যে বিএনপি বলছিল না আগে যে জামাত শিবির তার খালাতো ভাই নাকি মামাতো ফুফাতো ভাই, মামাতো ফুফাতো ভাই এবার তো ওয়ারিশ নিয়ে টান দিছে। তাই এইবার যখন কিন্তু মামাতো ফুফাতো ভাই ততক্ষণ ভালো যতক্ষণ ওয়ারিশ না চায়, যেই না ওয়ারিশ চায় তখন কিন্তু রাসেল ভালো, ফরিদ ভালো, রুমি গোমেজ ভালো, তখন কিন্তু মামাতো খালাতো ফুফাতো ভাই আর ভালো থাকে না। এমনকি মায়ের পেটের ভাই বোনও ভালো থাকে না যখন ওয়ারিশ চায়। দরকার হয় ওই টাকা মেরে উমরা হজ করবে কিন্তু বইনের ওয়ারিশ দিবে না। ভাইয়ের ইসমাইলের জমি অর্ধেক মাইরে দরকার হয় সে মসজিদ বানাবে, কিন্তু ভাইয়ের টাকা মারবে। তো আপনি মনে করেন না যে এখন তো এখন তারা আওয়ামী লীগ নাই, অর্থাৎ এখন শাহাদাত রাসেল আর ফরিদ নাই, রুমি গোমেজের সাথে মায়ের পেটের ভাইয়ের লেগে গেছে জমির ওয়ারিশটা টানাটানি। তো আর তারা খালাতো ভাই, এরা তো মামাতো ভাই না। তো এখন তো এই যে খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে যখন লেগে যাবে 12 তারিখ থেকে 13 তারিখ সকালবেলা থেকে দেখবেন রাতেই শুরু হয়ে যাবে। রাতে আমরা ঘুমাই থাকবো, আমরা কিন্তু একটু রাতে ঘুমাবো, কারণ তারা যে মারামারি কাটাকাটি করবে ওগুলো আমরা দেখতে চাই না, আমরা ঘুমে সকালে উঠে দেখবো। তো আপনারা যেটা বললেন চেষ্টা করবে, ওয়াকার বলেন ইউনুস বলেন চেষ্টা করবে, কিন্তু পাবলিক একদিকে উষ্টাবে আর একদিকে বিএনপি উষ্টাবে। রিজার্ভ বাহিনী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষে লোক থাকবে। বিএনপি যেমন এই মুহূর্তে হনুমানের ভূমিকা আছে, বান্দর তেন্দর স্বেচ্ছরদের দাবড়াবে। মোটামুটি আওয়ামী লীগ আসার পরে বিএনপি নামের হনুমান বান্দর সব একবারে নামাবে। জাস্ট অপেক্ষা করেন, এদের আর কি পিরিতি গাইটা পিরিতি শেষ হইতে দেন। ওই দেখেন 5 মাসের মধ্যে জামাত আর চামড়া নাই পীরের, চামড়া নাই পীর আর জামাত এর মুনাফেক দুইজনে কি গাইটা পিরিতি না হয়েছিল, বিএনপিরে গালাগালি শুরু করলো, আওয়ামী লীগের ফাঁসি চাইলো, বিএনপির চেষ্টা চাঁদাবাজ বানাইলো, আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ একটু ইজ্জত দিয়েছিল আর কি। তো এই পিরিতিও কিন্তু থাকে না জামাতের সাথে চামড়া নাই পীরের। তো এমনি বিএনপির সাথে এখন জামাতের আর থাকবে না, কারণ এদের কারোরই আসলে আদর্শ নাই। সবার লক্ষ্য হলো ক্ষমতায় যাওয়া। যদি আদর্শগত হইতো তাহলে একটা কথা ছিল, যেহেতু আদর্শ নাই তাই তারা ক্ষমতার দ্বন্দ্বে নিজেরা এমন কলহ সৃষ্টি করবে। ওয়াকার সাহেব আর ইউনুস সাহেব যদি জামাতকে ক্ষমতায় দিতে চায় বিএনপি বিদ্রোহ করবে, আওয়ামী লীগ লাগবে না, বিএনপি বিদ্রোহ করবে। ভাই 17 বছর ক্ষমতার বাইরে, তারপরে আবার 17 মাস যোগ করেন কত হইলো, 1.5 যুগ পার হয়ে গেছে। বিএনপি তো পাগল হয়ে মারা যাবে, তাই এরা পাগল হয়ে মরে যাওয়ার আগে পাগলামি শুরু করে দিবে। পাগলামি যখন শুরু করে দেবে জামাতের সাথে লাগবে, এটা আপনি ঠেকাইতে পারবেন না। এখন আর একটা কোশ্চেন থাকে যে মিলিজুলি সরকার বানাবে, মিলিজুলি সরকার আমরা তো দোয়া করতেছি মিলিজুলি সরকার বানাক, তাহলে আমরা তখন বলতে পারবো। এখনো তো বিএনপি মাঝে মধ্যে বলে তারা দেশের পক্ষে, দশের পক্ষে, জনগণের পক্ষে, তখন আমরা বলতে পারবো তোমরা তো আসলে জামাতের পক্ষে। যখন মেজর আখতারুজ্জামান তার পথ ক্লিয়ার করে নিছে, কর্নেল ওলি তার পথ ক্লিয়ার করে নিছে, জামাতে চলে গেছে, বিএনপির লোকজন যখন জামাতের সাথে মিলিজুলি সরকার করবে তখন আমাদের জন্য ভালো হয়ে যাবে, কারণ মুক্তিযুদ্ধের পক্ষে ছাড়া আর কোনোদিনই সরকার হবে না। তখন আমরা বলবো তোমরা বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, যেটা আমরা বলি যে স্বাধীনতার পক্ষে বিপক্ষে, তখন আওয়ামী লীগ আর বিএনপি নাই, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, আওয়ামী লীগ তো স্বাধীনতার পক্ষে, আমাদের জন্যই ভালো হবে। আমরাও চাই ওরা মিলিজুলি সরকার করে, কিন্তু এই বুকামি বিএনপি করবে না। বিএনপি আম করে জামাল বীরা পাগলার মতো পাগলা 3টায় টিমের হালি বেচবে, 5টায় বেচবে না। আপনি নিশ্চিত থাকেন মারামারি শুরু হয়ে যাবে রাত, মনে করেন ডারবি পাটোয়ারি না কি যেন নাম মনে থাকে না, আমার ভাবির পোলারে যদি ঘোষণা করে মির্জা আব্বাসের বিরুদ্ধে
আপনি আমি দুইজনে আমরা ঢাকাতে, আপনি বরং আমার চেয়ে বেশি থাকতেন ঢাকা। আপনি বলেন তো মির্জা আব্বাসের বাড়ির যে কামের সেরি সেরা আছে, এরা যে দৌড়ানি শুরু করবো, ওই কি যেন ওর নাম ভুলে গেছি, ও কি ঢাকায় থাকতে পারবো? আপনি কি মনে করেন এই 15 আসনে জামাতের আমির একবার ভাই, এই যে আপনার বাটোয়ারি যে চিল্লাচিল্লি করতেছে, ওর যে নতুন বিভিন্ন ধরনের টাফালিং মেয়ের আওয়াজ দিয়ে চিৎকার চেঁচামেচি করে ফোকাস নেওয়ার চেষ্টা করতেছে, আপনি দেখবেন এটার বিরুদ্ধে কিন্তু মানে কি বলে যে আব্বাস মির্জা আব্বাস মিয়ার কিন্তু কোনো সাড়া শব্দ নেই, একেবারে চুপ। তার মানে বুঝছেন, কারণ তার মানে বুঝছেন একটা বলেন, কথা বলেন। আমি যেমন অনেক সময় বলি, যাদের তলায় জোর কম তাদের গলায় জোর বেশি থাকতে হয়, কারণ তার তলায় যে জোর কম এটা অন্তত গলা দিয়ে ঢেকে রাখতে হয় চিল্লাইয়া। হ্যাঁ, এটা বাঙালিদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য। তো এই পাটোয়ারির এই কাজগুলো দেখে আমার ওই জিনিসটাই আবার নতুন করে প্রুফ হইলো। শুনেন, পাটোয়ারি চাইতেছে মির্জা আব্বাস তার একটা খামসা দেখ। মির্জা আব্বাসের কথা হলো, এত যখন ধৈর্য ধরছি 12 তারিখ যাইতে দে, তারপরে বলবো কেস কি বান্দের পোল্লা। 13 তারিখে পাটোয়ারির আপনি খুঁজে পাবেন। ধরেন পাটোয়ারি এমপি এলো, লাইতে তারা পাঠাই দিব নদী পার করে। এত দুনিয়া এত সহজ। মির্জা আব্বাস ঢাকার এখানে প্রশাসনের প্রত্যেকটা জায়গায় বসানো আছে জামাতের লোকজন, আপনি দেখছেন ইতিমধ্যে নিউজগুলো সব দেখছি, আগে থেকে আমরা বলছিলাম। বিএনপি যখন বাস স্ট্যান্ড দখল করতেছে, টেম্পো স্ট্যান্ড দখল করতেছে, ওরা তখন বসে ডিসি এসপি এগুলা দখল করছে। কারণ জামাত তো রাজনীতি করে যে আজকে ক্ষমতায় আসবে না, 50 বছর পরে যখন আসবো তখন পার্মানেন্ট, মানে ওদের রাজনীতির ধরনটা এটা। আর বিএনপি হলো আজকে যা পাই তাতেই খায়ালো, কালকে নাও থাকতে পারে। এই জায়গায় বসে আসলে কি বিএনপি ধর মির্জা আব্বাসের ওখানেও যারা প্রশাসনিক ভাবে বসে আছে তারা তো জামাতের। তো এই জায়গাটায় বসে গিয়ে আসলে নির্বাচন বিএনপি ধরেন যদি আওয়ামী লীগের অংশ বাদ দেই, সব বাদ দেই, যদি 50% লোক ভোট দিতে যায়, ধরেন গেল দৈব সয়নে তারা, সেই 50% লোকের ভোটও কি আদৌ সঠিক জায়গায় পড়ার সুযোগ আছে কিনা? আচ্ছা রুমি, এটা একটু আপনি বলেন তো, প্রশাসন যদি পুরোটা জামাতে থাকে সেখানে বিএনপি আসলে কি নির্বাচন ভোট পাওয়ার কোনো সুযোগ থাকে কিনা? ভোট ইঞ্জিনিয়ারিং হলে এটা থাকার সুযোগ কি করে থাকে? আমরা তো জানি ভোট ইঞ্জিনিয়ারিংটা, আমরা তো দেখতে পাচ্ছি যে ব্যালটের সিল সহ ধরা পড়ছে, ব্যালট ছাপানো হচ্ছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ ভোট না ভোট, এই গণতন্ত্রকে যারা ডিসমিস করতে যাচ্ছে তারাই কিন্তু সিগনেচার করেনি এই ইসের কি জানি বলে হ্যাঁ ভোট না ভোটের ব্যালটে। এনসিপি কিন্তু সিগনেচার করেনি, ন্যাশনাল কটকটি পার্টি আর সাইন করেনি না। তারপরে ইসে কি জানি বলে ফখরুদ্দিন সিগনেচার করেছে, ওরা গিয়ে একেবারে উদ্বোধন করে তারপরে বলেছে আমাদের সাথে বিট্রেই করা হয়েছে। ঠিক আছে, মানে এইভাবেই বিট্রে করা হবে যে ফখরুদ্দিন যেভাবে বিট্রে হয়েছে, মানে খুব যে এরকম তোষাবাদি করে একেবারে ছাতি টাতি, আমি তো দেখেছি যে উদ্বোধন অনুষ্ঠানটায় সংসদের সামনে যে ছাতি না পার্লামেন্টের সামনে ছাতি এরকম ধরে একেবারে কি খুশিতে ওমা এসে একটু পরে দিল আমাদের সাথে বেইমানি করা হয়েছে নিজের মুখে। আমাদেরকে সানি লিওনের নামে কাবিননামা দেখে সই করার পরে দিয়ে এনসিপির ওই ইয়েকে ওই যে কি বলে কি যেন নামটা ভাই, এনসিপির দাতাল না ওই যে এনসিপির দাতাল আরে না, ওই যে একটা মেয়ে আছে এনসিপির নাম কি তাবাসসুম যেন নুসরাত তাবাসসুম নাকি নুসরাত কি দেন, আপনি বিএনপির দাবি ছিল ওই রকম যেমন সানি লিওনের কাবিননামা সই করে পরে নুসরাত ধরাই দিয়েছে এনসিপি। হ্যাঁ ওই যে মানে ছোট ছোট বাড়ির ছোট মেয়েকে দেখিয়ে বিয়ের ঘুমটাটা দেওয়া হয়েছে আর কি, বড় মেয়েকে দিয়ে দিছে, চালাই দিছে, সেরকম একটা অবস্থা এখন। এইটাই তো হচ্ছে, এবং এই জিনিসটাই বিএনপির এত মানে চৌখস আছে, মানে রাজনীতিবিদ আছে এক্স্যাক্টলি, এরা তো রাজনীতিবিদ, এদের তো আমি জন্মের পর থেকেই দেখছি এরা রাজনীতি করছে। এরাই যদি রাজনীতির এই চালটা না বুঝতে পারে যে দেশ যখনই 5ই আগস্টের পরে মুক্ত হয়ে গেল তখনই তারা বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড, মানে দেখেন কত নিম্ন জায়গা থেকে, মানে ক্ষমতায় না থাকার যে একটা মানে আক্রোশ, মানে তৃষ্ণা, টাকা পাচ্ছি না, টাকা হাতিয়ে নিচ্ছে, এইটা কিন্তু জামায়াত হতে দিয়েছে
যে এগুলো হুম। ফুটেজ থাকবে, এগুলো ওরা করুক। চাক্ষুষ প্রমাণ থাকবে, তাই না? যে ওরা এই অরাজকতা করেছে, আমরা কিছুই করিনি, আমরা বসে বসে শুধু দেখেছি এবং আমরা হচ্ছি দুধে ধোয়া তুলসী পাতা। মাই গড, আপনি বলেন যে ওই যে এই পাটোয়ারির কথা, পাটোয়ারি বলেন না তো ভাই, বাটপাড়ি বলেন, ওর নাম বাটপাড়ি, পাটোয়ারি না। এই বাটপাড়ি এই লোকটা মির্জা আব্বাস তো একটা দিয়েছে, কি জানি বলে স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসটা ভাইরাল, আপনার চোখে পড়েনি? যে এই পাটোয়ারি মানে ভদ্রতা নম্রতা বলে কিছুই নেই, ওখানে এসে এই বাটপাড়ি এসে কমেন্ট করে হাইলাইট করে, অনেকেই ছাপিয়ে দিয়েছে, হাইলাইট করে এই পাটোয়ারি এসে কমেন্ট করেছে কি জানি কি বলেন, চামদাবাজ বুড়া বেটা না বড় ভাই, এরকম কিছু একটা এই পাটোয়ারি এসে লিখে গেছে তার এই স্ট্যাটাসের নিচে। সো না, উনি কিন্তু বলেছে, বাট ওই বেয়াদবিটা ওনারা করে দিছে। আর ওরা এত, এইটাও তো জানেন ফরিদ ভাই, এটা শুনেছেন তো যে নাহিদ ইসলাম ইসের ক্যারিবিয়ান ডমিনিক মানে ক্যারিবিয়ান ইসে ও ইনভেস্ট করে সে ডুয়েল, এটা নিয়ে কোর্টে রিড হয়েছে, কোর্টে পর্যন্ত রিড করা হয়েছে এটা নাহিদ ইসলামের বাদ দেওয়ার জন্য, যে ও ডুয়েল পাসপোর্ট মানে দ্বৈত নাগরিকত্ব রয়েছে। আসলে বিএনপি যে কত ফান্দে পড়ে গেছে এটা আগে থেকেই বোঝে নাই এই রাজনীতিবিদরা। আমার কাছে মানে জ্ঞানে আসে না আসলে বলে কি হবে। আওয়ামী লীগেরও তো ছত্রছায়ায় এত বড় বড় রাজনীতিবিদ বুঝতেই পারে নাই যে আওয়ামী লীগ এভাবে চলে যাবে, তাই না? সো বিএনপি কে দোষ দিয়েও লাভ নাই, কিন্তু এত তুখর ভাবে জামায়াত ইসলাম স্টেপিং করতেছে, আমার কাছে মনে হয় বিএনপির জামায়াত ইসলামকে হারানোটা খুব টাফ হয়ে যাবে, বিকজ এটা ওদের স্বর্ণ সময় চলছে। আই ডোন্ট নো, আমার ওপিনিয়নে আমি বললাম। আমি একটা ব্যাপার, আচ্ছা এই যে ফরিদ ভাই, যেই সুশীলরা আমরা দেখলাম জুলাইতে ভয়ঙ্কর দেশপ্রেম নিয়ে ঝাঁপায়া পড়লো তারা, হ্যাঁ, তো সেই সুশীলরা আজকে এই যে জামায়াতকে ক্ষমতায়িত করার যে রাজনীতি চলছে এই জায়গাটায় সেই লালবদর যারা নিজেকে সুশীল নিরপেক্ষ মানে তারা একেবারে রাজনীতি বোঝেই না, তারা রাজনীতির বাইরে থাকা মানুষ, শুধু দেশের প্রসঙ্গ আসলে তারা ঝাঁপায়া পড়ে, সেই লালবদরের দলগুলা এখন কেন মুখ বন্ধ করে বসে আছে? তারা বিকল্প বিকল্প বলে বারবার, তখন আমরা যখন বলতাম যে আমাদেরকে বিকল্পটা দেখাও, কে আসবে ক্ষমতায়, আমরাও তোমাদের সঙ্গে একাত্ম জানাই, যদি আমাকে আওয়ামী লীগের চাইতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইতে বেটার কাউকে অপশন দিতে পারো, আমি ডেফিনেটলি সেটাই লুফে নেব, আমার কাছে দেশ আগে। তো সেই জায়গায় তারা বললো আছে আমাদের কাছে আছে, তারা একটা নাম বলতে পারলো না। আপনার কি মনে হয় এখন তার চুপ করে আছে কেন? জামাতকে ক্ষমতায়িত করার জায়গায় দেখা তাদের বিকল্প কে ছিল আসলে? এরা মনে করছিল যে আওয়ামী লীগের সরায় দিলেই মান্না সালো আসমান থেকে আসবে, বলে তারা বসে বসে খাবে। আসলে এই কিছু চিঙ্কুবাম বাজারে লালবদর ভেতরে ভেতরে এরা মূলত শুধুমাত্র আওয়ামী বিদ্বেষী না, তাদের মুক্তিযুদ্ধ বিরোধিতা, ৭২ সংবিধান বিরোধিতা, বঙ্গবন্ধু বিরোধিতা, এগুলো প্রকাশ করার একটা বাহানা খুঁজতেছিল, বাহানা পেয়ে গিয়েছিল, তাই তারা তাদের মতো বলছে। যেমন এখন নতুন শব্দ দেখবেন, আমরা আধিপত্যবাদ বিরোধী। সুধীর ভাই ২ বছর আগে কি 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 পত্তবাদ বিরোধী ছিলি তারা, মানে নতুন করে শব্দ যুক্ত করতেছে। আসলে ওই জামাতের নতুন নাম, ডিজিটালাইজড নাম, বেঙ্গলি নেম হচ্ছে আধিপত্যবাদ বিরোধী। আমরা, তোমরাই খালি আধিপত্যবাদ বোঝো, আমরা কিচ্ছু বুঝি না। তো বাংলাদেশে কি একটা দেশে আধিপত্যবাদী? শুধু এই ভারতীয় আধিপত্যবাদী তোমাদের চোখে পড়ে? মনে হয় বাংলাদেশ বোধ হয়, ভারত বোধ হয় শুধু বাংলাদেশের সাথে সবকিছু করে, মানে হাঙ্গা বইছে এখানে বা বিয়া বইছে এখানে। মার্কিন আধিপত্যবাদ নিয়ে তারা কথা বলে না, আরাবিয়ান আধিপত্যবাদ নিয়ে কথা বলে না, বামপন্থী। আরে ভাই, চিঙ্কু বামদের বুকে ব্যথা লাগবে। চিঙ্কু বাম হচ্ছে বাংলাদেশের বাম, মানে হচ্ছে তার হচ্ছে কেবলমাত্র ভারত বিরোধিতা করবে। বাংলাদেশে যত বামপন্থী বই আছে, কার্ল মার্কস সেটা লিখে গেছেন, লেনিন সেটা লিখে গেছেন, চে গুয়েভারা লিখে গেছেন, ফিদেল কাস্ট্রো লিখে গেছেন, তোমরা খালি ভারত বিরোধিতা করবা, তাইলে তোমরা সহি বিপ্লবী। বাংলাদেশে যারা বামপন্থী, এদের কমিউনিস্ট ম্যানিফেস্টো আলাদা, এদের মার্কসবাদ আলাদা, এদের হলো
মানে এদের মার্ক্সবাদ আলাদা, এদের লেনিনবাদ আলাদা, সব এদের আলাদা, বুঝতে পারছেন? মানে এরা হলো এরকম মুসলমান যাদের জন্য কোরআন আলাদা, হাদিস আলাদা। এরা হলো এরকম হিন্দু যার জন্য বেদ আলাদা, রামায়ণ আলাদা, যার জন্য গীতা আলাদা, যার জন্য মহাভারত আলাদা, যার জন্য পুরাণ আলাদা, উপনিষদ আলাদা, বুঝতে পারছেন? তো এরা নয়া নয় তো ওই বামপন্থীদের চিঙ্কু বামদের 3টা কাম, সারা জীবন এটা মনে রাখবেন। যদি এটা মনে না রাখেন তাহলে আপনি আওয়ামী লীগের মতো ভুল করবেন। আই এম সরি টু সে। চিঙ্কু বামের 3 কাম, সেটা হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতের বদনাম, আর কোনো কামই নাই এদের। মূল জামাতেরা কিন্তু দিনে 5 বার নামাজ পড়ে আওয়ামী লীগের গালি দেয়, রাইট? আর তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তারা 6 বার গালি দেয়। আর এই চিঙ্কু বাম যারা, তারা দিনের মধ্যে 22 বার গালি দেয়, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা গালি দেয়। গালি না দিলে এদের কারো কারো হাগা বন্ধ হয়ে যায়, পেটের ভাতা জমায় না। এরা বাথরুমে যায়, যখন থেকে ওয়াশরুমে যখন যায় তাদের 20টা বেরোয় না, তখন তারা গালি দেয়। তখন তারা বঙ্গবন্ধুরা গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়, ভারতের গালি, তখন তাদের 20টা বেরোয়। আপনার বিশ্বাস যদি না, আপনার আমার সাথে আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে বেশি পরিচয় আছে, আমি সেটা জানি, কোনো সন্দেহ নেই। কিন্তু চিঙ্কু বামদের আপনার ওদের জিজ্ঞেস করবেন, 3 দিন কথা বলবেন, 4 দিনে বুঝে যাবেন আমি যে বললাম এদের রোগ একটাই। এদের যদি জ্বর আসে তখন বঙ্গবন্ধুর নাম নাই, গালি দেয়। এদের যখন মনে করেন মাথা ব্যথা হয় তখন শেখ হাসিনার গালি দেয়। এদের যখন পিঠে ব্যথা শুরু হয় তখন ভারতের গালি দেয়। দিলে এদের রোগ সারে। আপনি বিশ্বাস নেই, আপনি চলে দেখেন, এরা মৌলবীদের চাইতেও খারাপ এই চিঙ্কু বামেরা। লাল বদর যেগুলো ছিল বাম, লাল বদর হওয়া বাম গুলো কিন্তু সবচেয়ে বড় বান্দর। মধুপুরের কড়া বান্দরের চাইতেও খারাপ এদের, এরা এর চেয়েও খারাপ। আপনি যাই দেখেন এদের পরিণতি কি। এখন দেখেন তো অতিশীতে দাবরায়, তারপরে আমাদের প্রিয়, আমাদের শ্রদ্ধার জায়গা এগুলো, আমরা বলতেছি না অতিশীর সবাই। এই যে রতন, কমরেড রতন বলেছিলেন যে আমাদের শুক্রবারটা হারিয়ে গেছে। আওয়ামী লীগের আমলে তো শুক্রবার হারিয়ে গিয়েছিল আপনারা বাইতুল মুকাররমের উল্টো দিকে, মানে কমিউনিস্ট পার্টির অফিস শাহবাগ গরম করে ফেলেছিলেন। এখন তো সপ্তাহের আরো 6 দিন নিয়ে চলে গেছে, এখন তো মিছিল করেন না। এখন তো উদিসির অফিস দখল, তারপর আমাদের ছায়ানট দখল। আমাদের বাংলাদেশে আমরা যতই সমালোচনা করি, সাংস্কৃতিক পরিমণ্ডলে উদিসি ছায়ানটের মুক্তিযুদ্ধে এদের অনেক ভূমিকা রয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে দেখেন তারাই লালবদর হয়ে গেল অধিকাংশ। আবার আমার প্রিয় যে কমিউনিস্ট পার্টি, এখন এই কমিউনিস্ট পার্টি যখন আমি খুঁজতে যাই পেঁয়াজের মতো চলতে চলতে যাই, দেখি কিছুই নাই। আমি মনে করি যে রাসেল সাহেব, কমরেড রাসেল, উনি অন্তত ঠিক আছে। চলাইতে যায় দেখি উনি পেঁয়াজ, পরে গেল না তাহলে কমরেড রুমি কমেজ ঠিক আছে, খুলতে গিয়ে দেখি উনি রসুন, মানে কমরেড আর কেউ নাই, বুঝতে পারছেন? তো বাংলাদেশে আমার দশা হইলেই ওই যে কমরেড কাফি যেদিন ঢুকছে, আমি বললাম যে বাংলাদেশে এখন 2টা কাফি, এটা হলো কুত্তা কাফি, ওই যে যেটা নিজের ঘর নিজে লাগাইছে, আর হলো কমরেড কাফি। এত কথাবার্তা শুনলে মনে হয় বাম রাজনীতি করে নাকি। আপনি এই দেশের মানুষের মৌলবাদীদের চাইতে দেখবেন, এই যে দাঁড়িয়ালা টুবিয়ালা পাকিস্তানিদের চাইতে বামপন্থীদের শেখ হাসিনা আওয়ামী লীগ নিয়ে চুলকানি বেশি। এখন কোথায় বামপন্থীরা? আওয়ামী লীগ জিন্দেগিতে কল্পনা করছে আক্রমণ করবে। যুক্ত করে দিয়েছি, একজন দর্শক আপনাকে একটা প্রশ্ন করেছে, কয়েকবারই প্রশ্নটা এসেছে, যে ফরিদ ভাইয়ের কাছে প্রশ্ন, এই বাঙালি জাতির ভবিষ্যৎ কি? রাজাকারের প্রোডাক্ট জামাতের কবলে পুরা দেশ এখন তাদের নিয়ন্ত্রণে, এবং বাঙালির যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর একটা বড় অংশই পাকিস্তানের প্রেতাত্মা। তো এই পর্যায়ে এসে আসলে ভবিষ্যৎটা কি এই দেশে? চমৎকার একটা প্রশ্ন, এবং এটা কিন্তু আমাদের জাতীয়, যে দর্শকের প্রশ্নটা করছে, এটা কিন্তু আমাদের জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এটা আমাদের বুদ্ধিজীবীদের প্রশ্ন করবেন ওই সুধীর ভাইরা, নিজের শরীরে তো নয় চোর। জামালপুরে যারা চোর আছে, চৈত্র মাসে যখন চুরি করতে যায়, শরীরের মধ্যে তেল মাইখা যায়, লেংটি মাইরে তেল মাইখা যায়, যাতে দলে পিছলা চলে যায়। এই প্রশ্ন বুদ্ধিজীবীদের করবেন, ওরা তেল মেরে নিবে, ধরবেন ছুটে যাবে। এটা কিন্তু স্পষ্ট জবাব দিতে হবে, কেউ দিবে না। আমার কাছে একটা স্পষ্ট জবাব আছে। প্রথমে শুরুতে আমি বলবো, মোল্লা আর মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু ছিল না, ভবিষ্যতে হবে না। নাম্বার 1, এটা আওয়ামী লীগ যদি বুঝে যায় তাহলে তারা কি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল কোনো কালে? মুক্তিযুদ্ধ যে আদর্শ, সেটার পক্ষে ছিল কিনা মিলিটারি? কখনো কোনোদিনই ছিল না। মিলিটারি যদি শুনেন, আমি বলতেছি না যে সবাই, কিন্তু কয়েক গায়ের সবচেয়ে ভালো পোলাকে রাজামাল ফরিদ, ফরিদ রানা দেখলাম রাস্তাতে গেলে লোকজন কাছে পেশাব করে দেয়, ওইটা এলাম সবচেয়ে ভালো পোলা। বাংলাদেশে যেটা সবচেয়ে ভালো আর্মি, ওইটার সাইজ হলে এই মুক্তিযুদ্ধের ব্যাপারে ভূমিকা। বাংলাদেশে যেটা মৌলবী ভালো, ওইটার অবস্থা এই কাছে ওইটা পেশাব করে দেয়। মুক্তিযুদ্ধের ব্যাপারে এদের রহস্য সবসময়, এদের চরিত্র রহস্যজনক। মুক্তিযুদ্ধের প্রশ্নে মোল্লারা তো কোনো কথাই নেই। আপনি আমাকে একজন
প্রখ্যাত আলেমের নাম বলেন, মানে যার নাম মানুষ জানে, এখন যদি বলেন যে ওই যে 1 কোটি মৌলবীর মধ্যে একটা এসে মুক্তিযুদ্ধ করছে, ওইটা তো হিসাবের মতো পড়বে না। ঠিক আছে, আপনি আমাকে একটা মৌলবীর নাম বলেন, একটা। আপনিও বয়স কম হয় নাই একেবারে, 2-4 জনের রাজনীতিও কম সচেতন না আপনি। আপনি আমাকে একটা মৌলবীর নাম বলেন যে মুক্তিযুদ্ধ করেছিল। আপনি একটা মাদ্রাসা বলেন যেখান থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল। আপনি পৃথিবীর একটা মুসলিম রাষ্ট্র দেখেন 71 সালে আমাদের পক্ষে ছিল, আপনি খুঁজেই পাবেন না, প্রশ্নই আসে না। কেউ কেউ ভুলে বলে ফেলে ইরাক আমাদের পক্ষে ছিল না। ইরাক ছিল আমাদের মানে মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ, কিন্তু মুক্তিযুদ্ধ 71 আমাদের পক্ষে ছিল না। ইভেন এবার যেটা বলবো এটা আওয়ামী লীগের লোক কষ্ট পাইতে পারে, মুসলমানরা তো পাইতেই পারে, বাংলা মুসলমানরা। সেটা এই যে ফিলিস্তিনের জন্য আমরা এইভাবে হাই হোসেন করি, যে ফিলিস্তিন নিয়ে, এই হারামজাদারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। অথচ আমরা বাঙালিরা, বাঙালি মুসলমানরা, বাংলা টিটোর ভাষায় বাংলাদেশি, মানে সাইফুল বাতেন টিটোর ভাষায় বাংলা ভাষী মুসলমান, প্রত্যেকটা আমরা মানুষ, সেটা এমনকি হিন্দুরাও, বাঙালি হিন্দুরাও ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, কিন্তু একটা ফিলিস্তিনি 71 সালে ইসরায়েল তখন আমাদের পক্ষে ছিল, ইসরায়েল ছিল বাংলাদেশের যাচ্ছিলাম। এই যে ইয়াসির আরাফাতকে আমরা করেছি, ফরিদ ভাই বাদ দিয়ে গেছেন, ফিলিস্তিনি ছিল না কিন্তু ইসরায়েল ছিল। হ্যাঁ, সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, এই ফিলিস্তিনি রাষ্ট্র আমাদের প্রথম স্বীকৃতি দেয়, যেটা আমরা মেনে নেইনি। আমরা ভুটানের কথা বলি, আমরা কাগজে লিখি ভুটান, কিন্তু আসলে ইতিহাসে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল। আজকে কিন্তু এই ইসরায়েলের সৈন্য পাঠাইতে চায়, ইসরায়েলের পক্ষে সৈন্য পাঠাইতে চায় ইউনূসের রজার রহমান, ফজর রহমানেরা। এটাই সত্য, বাংলাদেশে মোল্লা আর মিলিটারিরা মুক্তিযুদ্ধের জন্য বিপজ্জনক, স্বাধীন চিন্তার জন্য বিপজ্জনক, গণতন্ত্রের জন্য বিপজ্জনক। মোল্লারা তো সরাসরি বলে তারা গণতন্ত্র মানে না। মামুনুল তো বলে দিয়েছে, রাসেল সাহেব, মামুনুল বলে দিয়েছে বামপন্থীরা হইলো কার্ল মার্কসের উম্মত, আর আমাদের বলেছে, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের বলেছে আমরা আব্রাহাম লিঙ্কনের উম্মত। মামুনুলের জাতীয় ওয়াজ শোনাইছে না পরশুদিন, ওর মধ্যে এটা সে বলছে। এখন বামপন্থীরা কিন্তু একটা কথা বলে নাই। আচ্ছা, বামপন্থীরা শেখ হাসিনার বেলায় এত প্রতিবাদ করলো, তারপরে মানে কোনো কথা বললেই প্রতিবাদ করলো, মানে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করা যায়, তার নাকি ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, পুলিশ ছিল, অত্যাচারে কথা বলতে পারে না, কিন্তু প্রতিবাদ করতে পারতো। কিন্তু মামুনুল হকের তো কোনো সেনাবাহিনী নাই, মামুনুল হকের তো পুলিশ বাহিনী নাই, মামুনুল হকের তো ছাত্রলীগ নাই। মামুনুল হক যে বললো বাংলাদেশে সে গণতন্ত্র কায়েম করতে দেবে না, এগুলো বাতিল মাল, গণতন্ত্র তো দিবেই না। আর আমাদের মহান বামপন্থীদের বলছে তারা হলো লেনিনের উম্মত, কার্ল মার্কসের উম্মত। টু শব্দ এখনো কেন বদবায়ু ত্যাগ করলো না এই ব্যাপারে? কিন্তু এটা যদি আওয়ামী লীগ বলতো, তাইলে আমরা হয়ে যাইতাম, তাইলে আওয়ামী লীগ হয়ে যেত ভারতের দালাল, আর আমরা বললে হইতাম আওয়ামী লীগও ভারতের দালাল, নরেন্দ্র মোদীর দালাল। কিন্তু মামুনুল হক বলছে কেউ কথা বলে না। তো এটা থেকে মুক্তি, যে দর্শকের প্রশ্নটা করেছে, এটা নিয়ে একটা বই লেখা যায়, এটার ব্যাপারে বই লেখা যায়, কিন্তু বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী লিখবে না। কারণ বুদ্ধিজীবীরা চিন্তা করে যে তাদের তো দেশ ছাড়তে হবে, তাদের তো তসলিমা আপার মতো ভেগে দিতে হবে, উপায় নেই, কারণ জনগণ দৌড়াবে। কিন্তু এরা তাই ওগুলো লিখবে না, রাসেলের মতো দেশ ছাড়তে হবে, আমার মতো আত্মগোপন থাকতে হবে, তাই তারা এগুলো বলবে না। কারণ বাংলাদেশের বুদ্ধিজীবীর হলে 1 নম্বর সমস্যা রাজনীতিবিদ না, আপনি যতই বলেন লুটেরা। ধরেন ওবায়দুল কাদের সাহেব, বিএনপির মির্জা ফখরুল, দুইটাই দুর্নীতিবাজ। ধরেন, আমি কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায় বললাম, ধরে নিলাম তারা দুর্নীতিবাজ। আচ্ছা, কত দুর্নীতিবাজ? 100 টাকা দিলে 50 টাকা দুর্নীতি, আর 50 টাকা কিন্তু দেশে আছে, আর 50 টাকা কিন্তু তারা দেশে খাটাইছে, আর জনগণ কিন্তু তার কাছেই যায়। তারপরও বিয়ে শাদী, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, পরামর্শ কার কাছে যায়? এরাই কিন্তু যতই আপনারা গালি দেখ, রাত 2টার সময় আজ পর্যন্ত কোন বুদ্ধিজীবী, কোনোদিন বাংলাদেশের কোন বুদ্ধিজীবী রাত 2টার সময় এই রুমি গোমেজের কোন আত্মীয়র রাত্রে যদি সমস্যা হয় কোনোদিন গিয়েছিল তাকে নিয়ে হাসপাতালে যায় নাই? কোন বুদ্ধিজীবীর ছেলেও কিন্তু যায় নাই। আমাকে পৃথিবীর বাংলাদেশের আর কি একটা বুদ্ধিজীবীর সন্তানের নাম বলেন যার সন্তান রাত 2টার সময় উঠে অন্যের উপকার করতে গেছে। আপনি একটা বুদ্ধিজীবীর নাম বলেন রাত 2টার সময় উঠে রাসেল সাহেবের দাদা শ্বশুরকে নিয়ে হাসপাতালে যায় নাই। কিন্তু ওই দুর্নীতিবাজ রাজনীতিবিদ, ওই দুর্নীতিবাজ রাজনীতির ভাই ভাতিজা পোলারাই, মেয়েরাই কিন্তু রাত 2টার সময় রাসেলের সাথে যত ঝগড়ায় থাক, রুমি গোমেজের সাথে যত ঝগড়া থাক, শেখ ফরিদের সাথে যত ঝগড়া থাক, রাত 2টার সময় কিন্তু যদি শুনে যে আমার বউয়ের বাচ্চা বেড়ে লড়াছড়া করতে পারতেছে না, উষ্টাকায় পড়ে গেছে, ফরিদ তো আছে জার্মান, আমার ঠিকই কিন্তু আওয়ামী লীগ বিএনপি লোকজনই যাবে আমার বাচ্চাটাকে রাত 2টার সময় নিয়ে। রাসেল সাহেব নিজের ওই বউ বাচ্চা অসুস্থ থাকলেও দৌড়ায় সে যাবে, তার শত্রুর বউ যদি প্রেগনেন্ট, তার বাচ্চার সমস্যা হয়, সে কিন্তু হাসপাতালে যাবে। কিন্তু কোন বুদ্ধিজীবীর সন্তান গেছে? কোন বুদ্ধিজীবী নিজে গেছে? যায় নাই, যাবেও না। তাই বাংলাদেশের রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। আপনি দেখেন
এই যে আপনি যেটা শুরুতে বললেন, এটা আপনার সেই বান্ধবী না? অনেকেই বলতো যে ডক্টর ইউনূস মানে মহা পণ্ডিত, পণ্ডিত ক্ষমতায় আসলে দেশ ভালো হবে। ভাই পণ্ডিত ওটা উনি হয়তো ইউনিভার্সিটিতে হয়তো ভালো, হয়তো কিস্তি বাবা হিসেবে ভালো, রাজনীতিবিদ হিসেবে ভালো। আমি রাজনীতি যদি রাসেল একেবারে। সাহেবের মতো সিনেমা বানাইতে যাই, ওটা আর সিনেমা হবো না, বুঝতে পারছেন? ওটা ওই যে কয় কি মা খেলাম কি হলো, ছাতু মা খেলাম গু হবে, সিনেমা হবে না। আর রাসেল সাহেবের যদি আমার মতো চাপা মারতে বলেন, এইভাবে উপস্থাপক হিসেবে তারা ভালো বানায়, বুঝতে পারছেন? যার কাম তারে শাস্তি, বুঝছেন? হ্যাঁ, আর আমি আর একটা অভিযোগ রেখে দেই, সেটা হলো যে ওই ঢেকি স্বর্গে গেলেও বারা মানে রুমি গমেজের দেখি একেবারে পুরো মানে 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 একটা নেটিভদের মতো ইংরেজি বলে, কিন্তু বরিশালের ভাষা এখনো বলে নাই। মনে রাখেন, এটাই হচ্ছে বাঙালি। বাঙালি তেমনি ভুলবে না ৭১-এ জামাত কি কি কাম করছে আমাদের সাথে। ৩০ লক্ষ মানুষ হত্যা করছে, অগণিত নারী ধর্ষণ করছে। বাঙালি তাদের ভাববে না। ওই ওয়াকার বলেন, ইউনূস বলেন, বিএনপি বলেন, যারাই জামাতকে নিয়ে ক্ষমতায় আসতে চাবে বা বসাইতে যাবে, তারাই বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে, নিশ্চিত থাকেন। যেমন রুমি কবির যতই নেটিভ সেন্সে ইংরেজি বলুক, বরিশালের টান কিন্তু আজকে দিছে, আমি শুনছি, বুঝতে পারছেন? তো এইভাবে বাংলাদেশের মানুষ বলে নাই ৭১ এদের কাম, কোন বাপের বেটা নাই এদেরকে ক্ষমতায় বসাবে। সবার আগে আমি নিরীহ শেখ ফরিদ যুদ্ধ ঘোষণা করবো। তো আপনি রাস্তা তো নিরীহ না, আপনি বসে বসে কি আঙ্গুল চুষবেন? আপনি তো আমার আগে ফাল বাইরে যাবেন অস্ত্র দাও বডি নিয়ে যুদ্ধ ঘোষণা করতে। ধন্যবাদ। ধন্যবাদ ফরিদ ভাই। তার প্রশ্ন সূত্র ধরে আমরা অনেকটা আলাপ শুনলাম এবং আলাপটা চমৎকার। এই জায়গাটায় আমি একদম শেষ পর্যায়ে আমরা লাইভটা শেষ করব একটা প্রশ্নের মধ্য দিয়ে রুমি গোমেজের কাছে। রুমি, একটা দেশের সেনাবাহিনীকে পৃথিবীর সব দেশ তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণমানুষের নিরাপত্তার জন্য সবচেয়ে আস্থাভাজন হিসেবে যে প্রতিষ্ঠানটাকে বা যে বাহিনীটাকে ধরা হয় সেটা হচ্ছে গিয়ে সেনাবাহিনী। যে কোনো দেশেই আর্মি একটা বিশেষায়িত মানে কি বলে প্রতিষ্ঠান। তো বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসটা আমরা যদি দেখি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে, মেজর জিয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে, -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা, ২০০৬ ক্ষমতা দখল থেকে শুরু করে, মানে একটা দেশের সেনাবাহিনী এতটা দেশদ্রোহী হয় কিভাবে, এতটা ক্ষমতা লিপ্সু হয় কিভাবে? মানে মানে এটা কি আসলে সেনাবাহিনীর কোনো চরিত্র হতে পারে, বাংলাদেশ সেনাবাহিনী যেটা ধারণ করে আসছে সেই স্বাধীনতার পর থেকে? দেশপ্রেম বলে কিছু নাই, এরা রোবোটিক হয়ে যায়। মানে আমার কাছে মনে হয় যে ট্রেন আপ এবং আমাদের যে কন্টিনেন্টের যে টেম্পারেচার এবং যে এনভায়রনমেন্ট আমাদের যেভাবে বিল্ড করা হয়, সেটা আমি তো আমার বন্ধু আছে, ছিল আর্মিতে এবং এখনো আছে, ওদের ট্রেনিং এর শুনেছি, মানে মানে ওটাকে কি বলে স্ক্যাজুয়াল আমি শুনেছি কিভাবে কিভাবে ওরা আসলে এই র্যাঙ্কিং গুলোতে আসে। সো আমার কাছে মনে হয় ওরা মানসিক ভাবেই ওইভাবে বিল্ড হয় যে সার্বভৌমতা রক্ষা করব এবং আমার কাছে মনে হয় এটা বলি, এটা কাজের না। যেমন আমাদের এখানে এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, আমাদের কিন্তু রাশিয়ার বর্ডার আছে এখানে, আমাদের সাথে সাথে সোলজারদের একেবারে বর্ডারের কাছে নিয়ে গেছে, ওখানে রেখে দিয়েছে এবং ওরা ওখানেই, এছাড়া আর কোনো কাজ নেই। ওরা কোনো কিছুতে আমাদের আর্মিদের মিলিটারিদের কোনো কিছুতে দেখবেন না, ওদের দেশের সার্বভৌমতা ওরা রক্ষা করবে, নাথিং এলস। কিন্তু আমাদের যে হিস্ট্রি বলে যে আমাদের যে জাতির জনক, যে পিতা, আমাদের যে জাতির নাম এনে দিয়েছে, পতাকা এনে দিয়েছে, আমাদের যে জাতীয় সঙ্গীত এনে দিয়েছে, যার স্যাক্রিফাইসের কারণে তাকেই আর্মিরা মেরেছে, মানে পিতাকেই আমরা আর্মি দিয়ে মারিয়েছি। আমাদের ওই যে বলে না, এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা চেনা। আমাদের বাংলাদেশের এত ভালোবাসার মানে মানে বাংলাদেশের প্রতি ইমোশনাল ভালোবাসা আমি জানি, আমার কাছে এখনো মনে হয় 60 আপ এবাভ পিপল ভালোবাসে বাংলাদেশকে। সেখানে সেনাবাহিনী হচ্ছে আমার কাছে এক ফোঁটা চেনা এক বালতিতে। ওদের যে রুটিন, ওরা যেভাবে তৈরি হয়েছে, ওরা যেভাবে বিল্ড হয়েছে, ওদের মধ্যে দেশপ্রেমটা জাগানো হয়নি, ওদের মধ্যে রুটিন, জাস্ট ওয়াটার বাই সাপ্লাই, যেটা বলবে সেটাই করবে,
নাথিং এলস। এবং এর মধ্যে যারা একটু বড় পর্যায়ে চলে যায় তারা যদি ম্যানিপুলেটেড হয়ে যায়, কারণ এরা ম্যানিপুলেটেডই থাকে, এত কষ্ট করে জীবন যাপন একটা র্যাঙ্কিং এ আসে, এরা ম্যানিপুলেটেড থাকে, ইজি ম্যানিপুলেট করা যায় আমার কাছে মনে হয়। এবং আমার কাছে মনে হয় এভাবেই এরশাদ একটু ডিফারেন্ট, এরশাদ যখন আসে একটু ডিফারেন্ট। এরশাদ মানে প্রাইম মিনিস্টার হয়েছিল আমাদের বাংলাদেশের, কিন্তু ছিল কিছু স্বৈরতন্ত্র তো এরশাদ থেকেই এসছে, চেষ্টা করেছে দেশের জন্য কিছু করতে। এরশাদের ভালো সাইডও আছে, খারাপ সাইডও আছে, আমি শুনেছি অনেক। আমি এরশাদের সময় আমি একদমই বুঝি না কিছু, কিন্তু শুনেছি ভালো সাইডও ছিল ওর, খারাপ সাইডও ছিল, দেশটাকে ভালো চেয়েছে। আমার মনে হয় এর পরে এর আগে সবাই জিয়াউর রহমানও যেহেতু যুদ্ধ করেছে, কিন্তু এদের একটা এটা এদের ডুয়েল পার্সোনালিটি আছে, দুইটা সাইড আছে। একটা রোবোটিক যা অর্ডার দিবে, বাটনে যা ক্লিক করবে, রিসেট বাটনে যেভাবে ক্লিক করা হবে সেভাবেই ওরা নাচবে নাচের পুতুলের মতো, এবং তাই তো করছে। এবং তাই তো আমরা দেখছি সেনাবাহিনীর এত যোগ্যতা থাকার কারণ পরেও যে জনগণ বাকস্বাধীনতা এত বেশি পেয়ে গেছে যে সেনাবাহিনীর গায়ে হাত তোলার মতো দ্বিধাবোধ করে না, যেখানে আমরা থরথর করে কেঁপেছি সেনাবাহিনী দেখে। আগে আমাদের ছোটবেলায় ইয়াং জেনারেশনে আমি থরথর করে কেঁপেছি সেনাবাহিনীকে দেখে। এই ওদের ওই ম্যানিপুলেটিভ পুতুল নাচার মতো একটা, এখানে একজন কমেন্ট করেছে যে ওয়াকার বলবেন না, জোকার বলবেন। ফরিদ ভাই আপনাকে বলেছে যে ফরিদ ভাই প্লিজ জেনারেল ওয়াকার না বলে জেনারেল জোকার বলেন। এটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি পারফেক্ট টাইটেল। দে আর এ জোকার in our country now and they did, মানে তারা বলেছে, তারা করেছে যা অর্ডার করা হয়, দ্যাটস ইট। তাদের দেশপ্রেম বলেন, মানুষকে সার্বভৌমত্ব রক্ষা বলেন, আমার কাছে মনে হয় না যে এ কোনো সেন্স কাজ করে। আমি আর কি বলবো, ওদের লাস্ট 18 মাসের যে ওদের আচরণ এবং যে ইতিহাস আছে। তবে একটা কথা, ফখরুদ্দিনকে কিন্তু সেফ এক্সিট দেওয়া হয়েছে, ও কিন্তু খুব আরামে আছে, উনি আছেন আমেরিকায়, উনি কিন্তু খুব ভালো আছেন তার নাতিপুতি নিয়ে। আমি ফখরুদ্দিনকে সেই দিন সার্চ করেছিলাম, কারণ ফখরুদ্দিন দুই নেতাকেই দড়িতে ধরেছিল, কোমরে দড়ি দিয়েছিল, কিন্তু জামায়াতকে দেয় নাই ওই সময়। তার মানে বুঝতে পারেন ওই সময় ইউনূসকে নিয়ে দল গঠনের চেষ্টা হয়, ইউনূস বা জামাত এদেরকে মিলিয়ে ক্ষমতায় আনার চেষ্টা সেনাবাহিনীর, সেটা 2006 থেকেই ছিল। তার মানে কত আগে থেকে এই ব্যবস্থাটা আসলে করা শুরু করছে। মানে এটা দেশপ্রেম হলো কি করে, দেশের সাথে বেইমানি, যারা দেশদ্রোহী তাদের নিয়ে দল। আমাদেরকে দুঃখজনক হলেও সত্য, আমাদেরকে এটা বলতেই হয় যে আমাদের সেনাবাহিনীর ইতিহাস বারবার বাংলাদেশ বিরোধী ইতিহাস, আমাদের সেনাবাহিনীর ইতিহাস প্রতারণার ইতিহাস, আমাদের সেনাবাহিনীর ইতিহাস ক্ষমতা দখলের জন্য খুনের ইতিহাস। আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা বলতে বাধ্য করেছে, কারণ এই চরিত্রটাই আমরা বারবার দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর। আর আজকে তো বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান, আপনি গ্রাম পুলিশকে দেখলেও মানুষ একটু হয়তো সম্মান দেয়, কিন্তু সেনাবাহিনীর সেইটুকু মানে জামাতের যে একজন নেতা সেদিন বলে কুত্তার মতো পা ধরে বসে থাকোস তোরা, মানে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বাংলাদেশ সেনাবাহিনীর। তো আমি জানি না এদের কারো সেনা সদস্যদের মধ্যে কেউ আছে কিনা আদৌ যার মধ্যে লজ্জা বেঁচে আছে, কিছুটা অন্তত অনুশোচনাবোধ বেঁচে আছে, এরকম কোন সেনাবাহিনী আদৌ সেনাবাহিনীতে আছে কিনা। যদি থাকে তাদের আওয়াজটুকু অন্তত শুনতাম আমরা, যে তার সেনাবাহিনীর পতন, এই যে সেনাবাহিনীকে কুকুর ডাকা, এইগুলোর বিরুদ্ধে তারা অন্তত একটা কথা বলছে। কিন্তু সেই মেরুদণ্ডটুকু হারিয়ে ফেলেছে জুলাই ষড়যন্ত্রের অংশীদার হিসেবে। সর্বশেষ তারা প্যারেকটা মেরেছে, এখন কথাই বলতে পারে না, কারণ কে কোন দিক দিয়ে কি খুলে দেয় আবার। কে জুলাই ষড়যন্ত্রে তুই আমার সঙ্গে বসে এটা করছিলি বইলা পালায়, এই আতঙ্কে সেনাবাহিনী আসলে মুখ খুলছে না। যাক, আজকে লাইভটা আমরা শেষ করছি, কারণ দর্শকরা এখনো আছেন আমাদের সঙ্গে যুক্ত, দেখছেন, কিন্তু আপনারা দেখলেও কিছু করেননি। ফরিদ ভাইয়ের ঘুমের সময় হয়ে গেছে, এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ফরিদ ভাইকে টাইম মতো ঘুমাতে হয়। তো আমি গতকাল সারা রাত ঘুমাইনি, দেশের নিউজ দেখতে দেখতে সারা রাত ঘুমাইনি, বিশ্বাস করেন এই অবস্থা। না, ওটা সমস্যা নেই, আমিও কখনোই আমি সারা রাত ঘুমাই না, আমি সারাদিন ঘুমাই, এটা আমার পুরনো শিডিউল। হ্যাঁ, আমি 5:30 6টায় ঘুমোতে যাই প্রত্যেকদিন সকালে, কারণ আমি যতটুকু আমার কাজ করবো, আমি কাজটা মানে আজকে না শুধুমাত্র, সেটা আমার প্রফেশনাল লাইফেও, আমার লেখালেখি, আমার সিনেমার স্ক্রিপ্ট লেখা, আমার সিনেমার প্রি প্ল্যানিং সব আমি রাতেই করি, মূলত দিনে আমি তেমন কোনো কাজ করি না, যেই কারণে আমি সারা জীবনই রাত জাগি, দিনে ঘুমাই। শেখ ফরিদ ভাই, আপনাকে ধন্যবাদ।
এতটা সময় আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য, আড্ডা দেওয়ার জন্য রুমি গোমেজ আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দর্শকদেরকে যারা এই মধ্যরাতে বসে আরামের ঘুম হারাম করেও কথাগুলো শুনলেন। দিন শেষে আমাদের একটাই দাবি ৩ জনের পক্ষ থেকেই, ভারতের পাকিস্তানপন্থী পাকিস্তান গোয়েন্দা বাহিনীর প্রেসক্রিপশনে যেই তথাকথিত নির্বাচন হতে যাচ্ছে, আমরা প্রত্যেকে নির্বাচনের পক্ষে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন এবং রাষ্ট্রের কারা পরিচালনা করবে সেটা নির্ধারণ করবার পক্ষে আমরা। আমাদের অবস্থান স্পষ্ট। কিন্তু এবার যে নির্বাচনটা হচ্ছে বাংলাদেশে, এটা বাংলাদেশের নির্বাচন না। এটা পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশকে পাকিস্তান হিসেবে পুনঃপ্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনকে কোনোভাবে আমরা সমর্থন করতে পারি না। যে মানুষ ন্যূনতম মুক্তিযুদ্ধকে ধারণ করেন, ৭১কে ধারণ করেন, বাংলাদেশকে ধারণ করেন, সে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। কারণ আমার মনে হয় কোনো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এটা প্রত্যাশা করবে না তার হাতে এমন একটা কলঙ্কের দাগ লাগুক যে এই দেশকে পাকিস্তান বানানোর পেছনে তুমি সমর্থন দিয়েছিলে। এই দায় অন্তত কোনো মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষ কাঁধে তুলে নেবেন না। আমরা সেই প্রত্যাশাটুকু রাখি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আমরা ফিরে আসবো নিশ্চয়ই অন্য কোনো লাইভে, অন্য কোনো অতিথি বা এই অতিথি পুরনো অতিথি যাই আছে আমাদের হাতে, সেই জিনিসপত্র নিয়ে আমরা আবার কথা বলবো যতদিন পর্যন্ত দেশ পাকিস্তানের হাত থেকে মুক্ত না হচ্ছে। সবার জন্য শুভকামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।